গল্প শূন্যতায় পূর্ণতা। লেখিকা নুরুন্নাহার তিথি। সত্যি করে বলতো অত্রি, তুই কি সত্যি নিজের স্বামীকে আবার বিয়ে দিবি? বিভান ভাই তোকে অনেকটা ভালোবাসে, যা তোরও জানা। আর কাল উনার করুণ কণ্ঠস্বরে বুঝেছিলাম উনি দ্বিতীয়বার বিয়ে করতে চান না। জানি না। রেহার কথার প্রত্যুত্তর করে খানিকটা উচ্চস্বরে হেসে উঠে অত্রি। খোলা মাঠে চারদিকে কেউ নেই। ঢাকার অদূরে এক খোলা মাঠে রিহা অদ্রিকে নিয়ে এসেছে। অদ্রিকে হাসতে দেখে রিহা হতবাক হয়ে বলে, পাগলের মতো হাসিস না। খেয়ালি না করে জবাব দে কথার। তুই নিজে কি করে তোর স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে খুঁজছিস? তুই তো বিভান ভাইকে অনেক ভালোবাসিস। আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। তোর ব্যবহার সব দেখে মাথা গুলিয়ে যাচ্ছে। হাসি থামায় অত্রি। ছলছল করে উঠে ও নয়ন যুগল। তারপর হঠাৎ চিৎকার করে কান্না করে ভূমিতে হাঁটু গেড়ে বসে পড়ে সে। রেহা স্তব্ধ হয়ে গেছে। মাত্রই তো পাগলের মতো হাসছিল, এখন আবার পাগলের মতো আর্তনাদ করে কান্না করছে। সবাই মাথার উপর দিয়ে যাচ্ছে। রেহা অদ্রির পাশে বসে অদ্রিকে ভরসার আলিঙ্গনে আগলে নেয়। আকাশে মেঘ করেছে। শরৎ আকাশে তুলোর মতো সাদা মেঘ থাকে, কিন্তু এখন কৃষ্ণ মেঘের ঘনঘটা পুরো অন্তরিক্ষ জুড়ে। হুট করে আকাশের মন খারাপ হওয়ার কারণটা বোধগম্য হলো না রেহার। প্রকৃতির খেল বোঝা বড় মুশকিল। এই পরিষ্কার তো এই অন্ধকার। রহস্যময়তা যেন প্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে। অদ্রিকেও এই প্রকৃতির মতো রহস্যময় লাগে রিহার কাছে। ওর কোনো কাজের হিন্স কেউ পায় না যতক্ষণ না অদ্রি নিজে তাকে দেয়। তবে অদ্রি সবসময় বিভানকে নিয়ে পড়েছে। তাহলে অদ্রি কেন এত বড় সিদ্ধান্ত নিল? জানে না রেহা। এই মুহূর্তে অদ্রি পারবে জবাব দিতে। রেহা অদ্রির পিঠে হাত বুলিয়ে দেয়। আস্তে আস্তে অদ্রি শান্ত হয়। এবার রেহা অদ্রির চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কি হয়েছে খুলে বল। কেন তুই এসব করছিস? আমি তোর বেস্ট ফ্রেন্ড। আমাকে বল। অদ্রি এবার মাটি থেকে উঠে দাঁড়িয়ে দুই হাত দিয়ে মুখ মুছে বলে, সবকিছুর পেছনে একটা সত্য থাকে। সত্য সবসময় পরে প্রকাশ পায়। তবে এটা মনে রাখবি, চোখের সামনে যা দেখি দেয় যে সত্য সেটা নাও হতে পারে। অন্তরালে অনেক কিছু লুকানো থাকে। সেই অন্তরালের সত্য যখন প্রকাশ পায় তখন সবকিছু ফিকে মনে হয়। অদ্রি আবারও হেয়ালি করে বলে, আমার শূন্যতা যেদিন পূর্ণ হবে সেদিন সব সত্য প্রকাশ পাবে। রেহা অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর নিজেকে অবাকের রেস থেকে বের করে এনে অদ্রিকে জিজ্ঞাসা করে, যা করছিস বা করবি সবটা ভেবে চিন্তে বুঝে শুনে করছিস তো? পরে না আবার তোকে আফসোস করতে হয়। আরেকবার ভাব। এটা তুচ্ছ কিছু না। তোর অভিমান ভাইয়ের সারা জীবনের ব্যাপার। অদ্রি হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে, সবকিছু যে আমি জানি তা কিন্তু না। যদি সব জানতাম তাহলে নিজের স্বামীর আবারও বিয়ের জন্য নিজে মেয়ে দেখতাম না। তবে যেটুকু জানি সেটুকুর জন্য এসব করা। এখন বাকি সত্য জানার অপেক্ষা। এটুকু জেনে রাখো, বিভান আমার তো আমার। তাকে আমি যতটা ভালোবাসি ততটা আল্লাহ আলাও আমার শ্বশুর শাশুড়ি ব্যতীত আর কেউ বাঁচে না। তাকে নিয়ে যখন রিস্ক নিচ্ছি তখন নিশ্চয় অন্তরালে কিছু লুকানো আছে যা আমারও অজানা, তবে সন্দেহ হয় কিছুটা। রিহা অদ্রিকে এসে জড়িয়ে ধরে। অদ্রিও তার বান্ধবীকে জড়িয়ে ধরে। রিহা মলিন হেসে বলে, তোর যদি আমার থেকে কোনো সাহায্য লাগে তো আমি সব সময় তোর পাশে আছি। তুই আমার জীবনে কি তা আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহ তোর মাধ্যমে আমাকে সাহায্য করেছে। তুই যদি আমার বাবা মাকে এসএসসি পরীক্ষার পর আমাকে পড়ানোর জন্য না বোঝাতি, সাথে আমাকে কলেজ লাইফে বই কেনার টাকা তোর জমানো থেকে না দিতি, আর তোর সব নোটস আমাকে না দিতি, তবে আজ আমি ডাক্তার হতে পারতাম না। হয়তো বাবা মায়ের ঠিক করা নিজের থেকে দ্বিগুণ বয়সী লোকের বউ হয়ে নিজের সব স্বপ্ন বিসর্জন দিতে হতো। আমি অ্যাডমিশন কোচিং করিনি, কিন্তু তুই কোচিং থেকে যা ভর্তি সব আমাকে দিতি, সাথে মেডিকেলের ভর্তির 15,000 টাকাটাও কিছুটা তুই জোগাড় করে তুই দিয়েছিস নিজের টিউশন করার পর জমানো টাকা ও আঙ্কেলের কাছ থেকে নিয়ে। আমার বাবা মা তো আমি মেয়ে বলে বিয়ে দিয়ে বোঝা নামাতে চাইছিল। আমি তোর এই দুঃসময়ের সাহায্য কোনোদিন ভুলব না। তোর জন্য আজ আমি জাবিরের মতো সাপোর্টিভ হাজবেন্ড পেয়েছি। অদ্রি এভাবে রিহাকে ইমোশনাল হতে দেখে বলে, প্লিজ ইয়ার, সেন্টি খাস না। আর তুই আমার বোন। আমি যা করছি আমার বোনের জন্য করছি।
আর রইল জাবির ভাইয়ের কথা, এনাকে একটু সাহসী বানাস দয়া করে। এত ভীতু আর ইনোসেন্ট হলে আমাকে সাহায্য করবে কে? আমার একজন বিশ্বস্ত পুরুষ সাহায্যকারী লাগবে। আর জাবির ভাই সবচেয়ে বিশ্বস্ত আমার কাছে। উনাকে পারলে রাতের বেলা ভূতের মুভি বা ক্রাইম থ্রিলার মুভি দেখাতে বসিয়ে দিবি। সাবধান, তুই কিন্তু দেখবি না। আমার পুচকুটাকে যত্ন করবি। তুই ভয় পেলে তো পেটের ভিতর সেও ভয় পাবে। আমার পুচকুর কিছু হলে তোকে আমি দেখে নিব। দুই বান্ধবী সংশয়ে হেসে ওঠে। এরপর ওরা সেখান থেকে চলে যায়। নো স্যার, বিভানকে আপনি 6 মাসের জন্য ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে জব অফার করবেন। 1 বছর অনেক বেশি সময়। বার্ডিয়ার, মাত্র 6 মাস খুব কম সময়। 1 বছর হলে ভালো হতো। তুমিও বিভান আমার অনেক প্রিয়। যে কয়দিন ক্যালিফোর্নিয়াতে ছিলে সেই কয়দিন যেন ভিনদেশে নিজের দেশের মানুষকে খুব আপন করে পেয়েছিলাম। অদ্রি আলতো হাসে মিস্টার রাসিফ আলীর প্রত্যুত্তরে। তারপর বলে, আই আন্ডারস্ট্যান্ড স্যার। তবে প্রথমে 6 মাস কনফার্ম করুন। এরপর সেটাকে বিভানের মতামতের উপর ভিত্তি করে নির্ধারণ করবেন। আফটার অল সে আপনার বাধ্যগত ছাত্র। অদ্রিকল কেটে হাত পায়ে লোশন দিচ্ছে। সে খেয়াল করেছে বিভানের উপস্থিতি। বিভান ব্যালকনির দরজার কাছেই দাঁড়িয়ে আছে। আর চোখে ভাবশূন্য বিভানকে দেখে অদ্রি নিশ্চিত হয় যে বিভান অদ্রির ফোনালাপে কোনো আগ্রহ বা মনোযোগ দেয়নি। বিভান তো এক ধ্যানে তার প্রেষিকে দেখতে মত্ত। ব্যালকনিতে যে এতক্ষণ সিগারেট খেয়ে রাজকার্য উদ্ধার করেছে বিভান তা অদ্রি ভালোই লক্ষ্য করেছে। অদ্রির মনে মনে রাগ হলেও এখন তা দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। বিভানকে বুঝতে দিল না সে রেগে গেছে। অদ্রি লোশনটা ড্রেসিং টেবিলের উপর রেখে নিজের ব্যাগ থেকে মাউথ ফ্রেশনারটা বিভানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা দিয়ে মুখের বাজে গন্ধ দূর করো। আর রুমে এয়ার ফ্রেশনার দিয়ে লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ো। বিভান বিমর্ষ অবস্থায় তাকিয়ে আছে অদ্রির চোখের দিকে। এই মেয়েটাকে সে অনেক ভালোবাসে। মেয়েটার ভালোবাসার পাগলামিতে সে আসক্ত। তাহলে কেন মেয়েটা এভাবে তাকে দহনে দগ্ধ করছে? অদ্রি বিছানার দিকে যেতে নিলে বিভান অদ্রির হাত ধরে আটকায়। তারপর একটানে নিজের বুকের উপর এনে ফেলে। অদ্রি নির্মল চোখে তাকায়। মুখে তার ক্রূর হাসি। চোখ মুখে অবাক তার ছাপ নেই। যতবার অদিকে বিভান নিজের দিকে টানে ততবার বিভান অদিকে স্নিগ্ধ ও নির্মল রূপে আবিষ্কার করে। মেয়েটা অবাক কেন হয় না? এটাই বিভানের প্রশ্ন। তবে মানুষকে অবাক, হতবাক ও হতভম্ব করাতে বেশ পটু সে। বিভান মলিন কণ্ঠে বলে, কেন অদ্রি? কেন আমাদের সম্পর্কের মাঝে অন্য কাউকে আনছো? বিয়ে কোনো ছেলে খেলা না। আমি যদি দ্বিতীয় বিয়ে করি তাহলে ইসলাম অনুসারে আমাকে আমার 2 স্ত্রীকে সমান অধিকার দিতে হবে। আমার কোনো স্ত্রী আমার জন্য কষে এক ফোঁটা চোখের জল ফেললে সেটা আমার জাহান্নামের কারণ হবে। কিন্তু বিশ্বাস করো, আমার পক্ষে সম্ভব না তুমি ছাড়া অন্য কাউকে ভালোবাসা। অদ্রি মুচকি হাসে, তারপর 2 হাত দিয়ে বিভানের গলা জড়িয়ে এক দৃষ্টিতে বিভানের চোখের দিকে তাকিয়ে বলে, আমার শূন্যতার তো ক্ষমতা নেই তোমাকে পূর্ণতা দেওয়ার। বিভানের বড় ভাই ইভানের স্ত্রী রিমু সকাল সকাল তার শাশুড়ির জন্য আদা লেবু দিয়ে চা করে এনে বলছে, দেখেছেন মা, আপনি আপনার ছোট ছেলের বউয়ের উপর ভরসা করে বসে আছেন। আপনি কি করে মানলেন যে সে নিজের জন্য সতীন খুঁজবে? অদিকে মেয়ে খুঁজতে না দিয়ে যদি আমরা খুঁজতাম তবে ভালো মেয়ে অহরহ পেতাম। এই মেয়ে কখনো নিজের স্বামীর ভালো চাইবে না। বিভানের মা চায়ের কাপে চুমুক দিতে দিতে শুনছে সবটাই। সে জানে তার বড় ছেলের বউ এখনো নিজের ছোট বোনকে বিভানের বউ করার ইচ্ছা পোষণ করে। তবে রিমুর ছোট বোন শিমুর চাল চলন বিভানের মায়ের পছন্দ না। শাশুড়িকে মৌন থাকতে দেখে রিমু একটু ন্যাকা কান্না করে বলে, নিজের 3টা বাচ্চা নষ্ট হলো অদ্রি। শেষবারের তো ঢাকার বেস্ট গাইনোকোলজিস্টের কাছে নিয়ে গেল বিভান, আর সেই বলল বাচ্চা ওষুধের মাধ্যমে নষ্ট হয়েছে। আমার কি মনে হয় জানেন মা, অদ্রির তো খুব শখ বিদেশে থেকে ডিগ্রি নিবে। সেই জন্যই মনে হয় বাচ্চা নষ্ট করেছে। না হলে বলেন? বিভান এত শান্তভাবে মেনে নিল। অদ্রি প্রতিবার প্রেগনেন্ট হবার পর তো বিভানকে খুশিতে কাঁদতে পর্যন্ত দেখেছি, আর সেই বিভান অদ্রিকে কিচ্ছুটি বলল না। বিভানের মায়ের ভ্রু কুঁচকে আসছে। এর আগেও রিমু তাকে এই নেবে নিয়ে এসব বলেছিল 2বার। তবে উনি বুঝেন না একটা মা কেন নিজের সন্তানকে নষ্ট করতে যাবে। রিমুর কথাগুলো অদ্রি দরজার বাহির থেকে শুনছিল।
অদ্রিও তার শাশুড়িকে চা দিতে এসেছিল। তারপর সে মুচকি হেসে ভিতরে ঢুকে শাশুড়ির জন্য আনা চাটা বড় জায়ের দিকে দিয়ে বলে, আমার স্বামীকে নিয়ে আপনি একটু বেশি ভাবেন ভাবি। রিমু বিরক্তি নিয়ে কপাল কুঁচকে তাকায়। অদ্রিতা দেখে আবারও মুচকি হেসে বলে, আপনার অবান্তর ধারণা থেকে বেরিয়ে আসেন যদি পারেন। আই উইল নট ফোর্স ইউ। একজন মা সুস্থ অবস্থায় কেন, অসুস্থ অবস্থায় হলেও নিজের বৈধ সন্তানকে নষ্ট করা বা মেরে ফেলবে না। আর আমার যদি নষ্ট করারই থাকতো তবে আমি কেন পরপর 3বার কনসিভ করব? প্রথমবারের মিসক্যারেজের কাহিনী জানি না, তবে দ্বিতীয়বার সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেলাম। আর তৃতীয়বারটাও অজানা। কে বা কারা আমাকে ইন্ডক্সিসাইড করেছে তা আমি ক্লিয়ার না। রিমু হঠাৎ অদ্রির মুখে শেষোক্ত কথাটা শুনে ঘাবড়ে যায়। তার মনে ভয় কাজ করছে। অদ্রি রিমুর মুখের দিকে তাকিয়ে দেখে মুখের অবস্থা রক্তশূন্য। অদ্রি বাঁকা হাসে। তার ধারণা যদি সত্যি হয় তবে খেলা জমে যাবে। অদ্রি তার শাশুড়ির দিকে তাকিয়ে বলে, মা আপনি বিভানের বিয়ে দিতে চান তাই আমি একটা মেয়ে খুঁজেছি, পর্দানশীল। সামনের শুক্রবার দেখে আসতে পারেন। আমি তো পারলাম না আপনার ছেলেকে সন্তান সুখ দিতে, এটার জন্যই তো নতুন বউ আনতে যাচ্ছেন। তৃতীয়বার মিসক্যারেজের পর ডাক্তার বলেছে প্রেগন্যান্সি রিস্কি, কিন্তু অসম্ভব না। আপনার ছেলে সেই রিস্কটাই নিতে চায় না। এজন্য তার সুখের জন্য না হয় নিজের মানসিক প্রশান্তি বিসর্জন দিলাম। অদ্রি শাশুড়ির রুম থেকে বেরিয়ে যায়। তারপর ছাদে যায়। ভোর 7টা বাজবে এখনই। সকাল 8:30 তাকে অফিসে প্রেজেন্ট থাকতে হবে। স্বভাবের তাড়নায় সে আজও তার শাশুড়িকে চা বানিয়ে দিতে গেছিল। প্রতিদিন অদ্রি দেয়, তবে মাঝে মাঝে রিমু দেয়। রিমুর বলা কথাগুলো আবারও ভেবে হেসে উঠে অদ্রি। বসন্তের সকাল। শীতকালের মতো অত শীত নেই, আর নেই কুয়াশার আচ্ছাদিত চাদর। মাঝে মাঝে কোকিলের ডাক ও ফুলের সুবাস জানান দেয় আজ বসন্ত। অদ্রি আপন মনে বিড়বিড় করে আওড়ায়। এতদিন ফাঁকা মাঠে গোল দিয়েছেন, কিন্তু এবার মাঠের অপর পাশে অদৃশ্য প্রতিদ্বন্দ্বী। মন তো চাইছে আমার যা ক্ষতি করেছেন তার বাই টু বাই হিসেব নিতে, কিন্তু আমার স্বভাব যে খারাপ। ছটফট করাবো বাজে ভাবে যাতে নিজেকে ঘৃণা করতে বাধ্য হন। যেটুকু করেছেন সেটুকু করতেও চায় না, কারণ আমি মানুষ, কোনো খুনি না। তবে শাস্তির সংজ্ঞা আমার ডিকশনারিতে সবটা মানুষই। অদ্রি আর মিনিট 5 ছাদে থেকে নিজের রুমে চলে যায়। বিভান নামাজ পড়ে এসেছে মসজিদ থেকে। নামাজের পর একটু হাঁটাচলা করে সে। অদ্রিকে রুমে ঢুকতে দেখে বিভান জিজ্ঞেস করে, কোথায় ছিলে তুমি? মায়ের রুমে তো মা একা একা কোরআন পড়ছে। অদ্রি বলে, ছাদে ছিলাম। বিভান অদ্রির নির্লিপ্ততা জবাবে আর কিছু বলে না। অদ্রি অফিসের জন্য রেডি হয়, বিভানের সাথে চলে যায়। আজ একটু জলদি রওনা হয়। অফিস বেশি দূরে না, 50-60 মিনিট লাগে সর্বোচ্চ। আজকে রিমকে জাগ্রত দেখে সকালের নাস্তা বানায়নি ইচ্ছে করেই। বিভান ও অদ্রি বাহিরে খেয়ে নিবে। অদ্রি ও বিভান দুজনেই ফার্মাসি নিয়ে পড়েছে। বিভান একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে। সকাল সকাল ইউনিভার্সিটির ল্যাবে কাজ আছে বলে যেতে হয়। ভার্সিটি লাইফ থেকে পরিচয় বিভান ও অদ্রির। অদ্রি যখন অনার্স ফার্স্ট ইয়ার তখন বিভান মাস্টার্স ফাইনাল ইয়ারে। বিভান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে জার্মান চলে যায় হায়ার স্টাডিজের জন্য। সেখানে 5 বছরের পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিল সে। পিএইচডির 3 বছরের মাথায় বিভান তার প্রিয় স্যার মিস্টার রাসিফ আলীর থেকে অনুরোধ করে 1 মাসের ছুটিতে দেশে এসে অদ্রিকে বিয়ে করেছিল। রাসিফ আলী বিভান ও অদ্রির সবটাই জানত। তিনি বিভানকে যেমন স্নেহ করে তেমনি অদ্রিকেও বিভানের সুবাদে অনেকটা স্নেহ করে। বিভান বিয়ে করে আবার চলে যায়। তারপর আবারও 1 বছরের মাথায় দেশে আসে শীতকালীন কিছু ছুটিতে। 1 মাস থেকে চলে যায়। বিভান যাওয়ার পর অদ্রি প্রেগনেন্ট হয়। ভিনদেশে বসে বিভান যখন এই খুশির খবরটা শুনে তখন সে প্রায় অনেকক্ষণ বাকরুদ্ধ ছিল। তারপর প্রথম বাবা হতে যাবে সেই অনুভূতিতে ঘিরে ধরে তার চারপাশ। অদ্রির সামনে বিভান খুশিতে কান্নাও করেছে, আর অদ্রি ফোনের স্ক্রিনে সেটা দেখেই চোখের খুশির জলে পরিপূর্ণ করে ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি এসেছে। কিন্তু নিয়তির খেলায় প্রেগন্যান্সির 11 সপ্তাহে অদ্রির মিসক্যারেজ হয়ে যায়। অদ্রি সেদিন রাতে খেয়ে ভালো মতোই ঘুমিয়েছিল, কিন্তু মধ্যরাতে প্রচণ্ড পেট ব্যথাতে চিৎকার করে ওঠে। তখন সবার আগে রিমু দৌড়ে আসে অদ্রির রুমে।
অদ্রি রুম ভিতর থেকে লক করে রাখতো না প্রেগনেন্ট হবার পর থেকে, শুধু নব ঘুরিয়ে রাখতো। সেই মধ্যরাতেই ইভান প্রিমু মিলে নিয়ে যায় অদ্রিকে হসপিটালে। অদ্রির শাশুড়ি রাত করে হসপিটালে যায়নি, আর তার ঘুমন্ত নাতি তো আর একা থাকতে পারবে না, তাই সে বাড়িতে থেকে যায়। হসপিটালে ডাক্তার জানায় মিসক্যারেজ হয়ে গেছে, কিন্তু কারণ জানায় না। অদ্রি ভেঙে পড়ে সেই মুহূর্তে। রিমু অদ্রিকে সান্ত্বনা দিতে থাকে। মিসক্যারেজের খবরটা রিমুই বিভানকে ফোন করে জানায় ওই মাঝরাতে। ভিনদেশে বসে বিভানের কিছুই করার ছিল না, এখন সে আর ছুটি পাবে না দেশে ফিরতে। অদ্রি বাসায় ফিরে এলে কেউ তাকে খারাপ কথা বলেনি। বিভান মানা করেছিল যাতে অদ্রির সামনে কেউ বাচ্চার কথা না তোলে, কিন্তু রিমু মাঝে মাঝে আফসোসের সুরে তুলতো মিসক্যারেজের ব্যাপারটা। অদ্রির কষ্ট হতো, কিন্তু তাও বলতো। অদ্রিকে বিভান ফোনের মাধ্যমে যতটুকু সম্ভব হাসি খুশি রাখার চেষ্টা করত। অদ্রিকে মাস্টার্সে ভর্তি হতে বলে। অদ্রি মিসক্যারেজের পর উদাসীন হয়ে চুপচাপ প্রায়। আস্তে আস্তে পড়াশোনার ফ্লোতে নিজেকে মানিয়ে নেয়। এভাবেই চলে যায় 1 বছর। বিভান দেশে ফিরে আসে। অদ্রিরও তখন মাস্টার্সের আর একটা সেমিস্টার বাকি। বিভান ফিরে আসার পর থেকে রিমুর ছোট বোন শিমু এখানে বেড়াতে আসে বেশি বেশি। এর মধ্যে অদ্রির মাস্টার্স শেষ হলে আবার কনসিভ করে। অদ্রির জব করার ইচ্ছে, আর বিভান ও তার মাও সেটা সাপোর্ট করে। বেবি হবার পরেই অদ্রি জবে জয়েন করবে। এমনিতেও রেজাল্ট ভালো। হঠাৎ এক বিকেলে বিভানকে বাসায় ফিরতে দেখে অদ্রি ছাদ থেকে নামতে নিলে সিঁড়িতে তৈলাক্ত কিছুতে পিছলিয়ে পড়ে যায়। তৎক্ষণাৎ চিৎকার করে ওঠে। এবার রিমু ও শিমু জলদি আসে। বিভান বাড়িতে ঢুকার সময় অদ্রির চিৎকারে দৌড়ে সেখানে গিয়ে দেখে অদ্রির শরীরের নিম্নাংশ থেকে রক্তের স্রোত বইছে। ছাদের সিঁড়ি গড়িয়ে সে নিচে পড়েছে, একদম উপরের সিঁড়ি থেকে। বিভান সেই অবস্থায় অদ্রিকে কোলে তুলে নিয়ে হসপিটালে যায়। দ্বিতীয়বারের মতো মিসক্যারেজের পর অদ্রির অবস্থা অনেকটা খারাপ হয়েছিল, যেমনটা শারীরিক তেমনটা মানসিক। 2 দিন পর বাড়ি ফিরে এলে 1 মাসের মতো যেন ট্রমাতেই ছিল। অদ্রির শাশুড়ির মনটা খারাপ হয়েছিল, কিন্তু তিনি অদ্রিকে কোনো খারাপ কথা বা কষ্ট দিয়ে কিছু বলেনি। 1 মাস পর বিভানের জোরাজুরিতে অদ্রি জব শুরু করে। বিভান অদ্রিকে জানে, অদ্রি যদি পড়ালেখা ও কাজের মধ্যে থাকে তো মন ভালো থাকবে। অদ্রি জবে জয়েন করে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টরে। বিভিন্ন নিউ ড্রাগ ও মেডিসিন নিয়ে কাজ করতে করতে আস্তে আস্তে নিজেকে সামলে নিয়েছে। দ্বিতীয় মিসক্যারেজের 7 মাস পর অদ্রি আবারও কনসিভ করে। অদ্রির বাবা মা বলেছিল প্রেগন্যান্সির 9 মাস যেন তাদের ওখানে থাকে। অদ্রির বাবা মায়ের মতে, তোর শ্বশুরবাড়িতে তোর পরপর 2বার অনাকাঙ্ক্ষিত মিসক্যারেজ হলো, অথচ প্রতিবারের কিছুদিন আগে ডাক্তার বলেছিল বেবি ফিট এন্ড ফাইন। তাহলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা মানা যায় না। তুই আমাদের বাড়িতে চলে আয়। অদ্রি যেতে চায়নি। না যাওয়ার কারণ আছে। সীমা এখন বিভানদের বাড়িতে ঘন ঘন আসা যাওয়া করছে। অদ্রি বিভানকে ছাড়া থাকতে চায় না। অদ্রির অফিস তার শ্বশুরবাড়ি থেকে কাছে, বেশি জার্নি করতে হয় না, তাই যায় না অদ্রি। এবারও মিসক্যারেজ হয়। সেদিন সকাল সকাল বিভান ঘুম থেকে উঠে দেখে অদ্রি কেমন নিস্তেজ হয়ে শুয়ে আছে। বিভান অদ্রির গায়ে হাত দিয়েও পালস চেক করে দেখে মেয়েটা সেন্সলেস। তারপর উপর থেকে কাঁথা সরিয়ে যা বোঝার বুঝে গেছে। ওই মুহূর্তে বিভানের নিজেকে কেমন লাগছিল তা কল্পনা করার সাধ্য নেই। বিভান চোখ মুখ মুছে অদ্রিকে কোলে তুলে নেয়, তারপর নিজের নতুন কেনা গাড়ি বের করে একাই অদ্রিকে নিয়ে হসপিটালে যায়। বিভান অদ্রির প্রেগনেন্ট হওয়ার পরই গাড়ি কিনেছিল। তার খুব শখ ছিল একদিন মা ও বাচ্চা নিয়ে কোথাও ঘুরতে যাবে। নিয়তি সেটা অনিশ্চিত করে দিল। রিমু ও শিমুর সাথে যেতে চেয়েছিল, কিন্তু বিভান ওদের নেয়নি, কারণ বিভান জানে তার অনাগত সন্তানটা আর বেঁচে নেই, কিন্তু মৃত সন্তানটা এখনো তার স্ত্রীর গর্ভে আছে। তাকে নিয়ে কিছুটা মনের ইচ্ছা তো পূরণ করা যাবে। হসপিটালে ডাক্তার বলে কোনো বেবি অ্যাবর্ট হওয়ার পিল তাকে দেওয়া হয়েছিল। বিভান অবাক হয়ে বলে, আমরা বেবি অ্যাবর্টের কথা চিন্তাও করিনি। কেনই বা করব? এটা অদ্রির থার্ড কনসিভ। এর আগের 2টা বেবি অ্যাবর্ট হয়ে গেছে। ডাক্তার 2 হাত মুঠোবন্দি করে টেবিলে রেখে বলে, ওনার জরায়ুতে এতে অনেকটা ক্ষতি হয়েছে। চতুর্থবার বেবি নেওয়া রিস্কি। ভেঙে পড়ে বিভান। একজন বাবা ও স্বামীর কাছে তা কতটা কষ্টদায়ক তা যে সহ্য করো সেই বুঝে।
অদিকে সেই সময় হসপিটালে 2 দিন থাকতে হয়। বিভানের পর থেকে সব সময় সচেতন থাকে যাতে অদ্রি কনসিভ না করে। অনেক উন্নত পদ্ধতি আছে বাচ্চা নেওয়ার, বা একটা বাচ্চা অ্যাডপ্ট করলেই বা ক্ষতি কি। এসব দুঃসহ স্মৃতি থেকে অদ্রির ঘোর কাটে জাবিরের কথায়। জাবির বলে, কই হারালে অদ্রি? কেমিক্যালটার এন্ড পয়েন্ট তো দিয়ে দিয়েছে, তুমি কি নোট করেছো? অদ্রি তাড়াহুড়ো করে বলে, ইস, বেখেয়ালি হয়ে গেছিলাম। এখন আবার এক্সপেরিমেন্টটাকে করতে হবে। শুধু শুধু নষ্ট হলো। জাবির স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, বেঁচে গেছো, এটা শুধু ট্রায়াল ছিল বলে। যদি বাল্ক ম্যানুফ্যাকচার হতো তবে অনেক লস হতো। জলদি করো আর রিপোর্টে লিখে দিও এন্ড পয়েন্ট ডিটেক্ট করতে পারোনি বলে 50 মিলিলিটার করে অ্যাসিড বেস নষ্ট হয়েছে। অদ্রি এরপর মনোযোগ দিয়ে এক্সপেরিমেন্টটা করলো। আগেরবার এক্সপেরিমেন্ট করার সময় তার 1 বছর আগের স্মৃতি মনে চলে এসেছিল। না, আর এরকম করা যাবে না। একটা এক্সপেরিমেন্ট যদি ভুল হয় তবে লাখো মানুষের লাইফ রিস্ক হতে পারে। অদ্রি এরপর এক্সপেরিমেন্টটা ঠিকভাবে করে রিপোর্ট তৈরি করে ফেলে। এখন কি হবে আপু? অদ্রি তো নিজেই বিভানের দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে খুঁজে ফেলেছে। তাই তো দেখছি। শিমুর কথার প্রতিউত্তরে রিমু বলে। শিমু বিরক্তির সাথে বলে, ভেবেছিলাম এই মেয়েটা পাগল হয়ে বলেছিল নিজের স্বামীর জন্য দ্বিতীয় বউ খুঁজবে। এখন দেখি খুঁজেও ফেলেছে। মেয়ের মধ্যে কি দুঃখ কষ্ট কিছু নাই নাকি? রিমু চিন্তিত স্বরে বলে, আমিও তো তাই ভেবেছিলাম। কয়দিন ডাল বাহানা করে হাতে পায়ে ধরবে যেন বিভানকে আবার বিয়ে না দেয়। কিন্তু আমরা কেন শুনতাম? শুনবো না তো। এরপর শাশুড়ির কানে তোর কথা তুলতাম, তুই ওদিকে মানিয়ে নিবি তাও বলতাম। কি সুন্দর একটা পরিকল্পনা ছিল। শিমু ভেঞ্চি কেটে বলে, ইস, ওদিকে মানিয়ে নিব বললেই হলো নাকি? আমি বিভানের বউ হবার পর অদিকে বিভানের জীবন থেকে সরিয়ে দিব। বিভানও আমার জীবনে অদ্রি নামক কোনো ছায়াও রাখতাম না। রিমু হাই তুলে বলে, ওই দিবা স্বপ্নতেই থাকো। অদ্রি তো নিজের চাল দিয়ে ফেলেছে। নিশ্চয়ই ওর সুবিধা মতো মেয়ে খুঁজেছে, যাতে অদ্রি নিজে ওই মেয়ের উপর রাজ করতে পারে। শিমু এবার রিমুর পাশে বসে রিমুর হাত ধরে বলে, এখন তাহলে কি করব? অদিকে হারাতেই হবে। রিমু ভাবলেশীন ভাবে বলে, মেয়ে দেখতে যাব পরশু সবাই মিলে। তখন মেয়ের মায়ের কানে অদ্রির ব্যাপারে বলতে হবে। এটাও বলবো তার মেয়ের সাথে বিয়ে হলে তার মেয়ের অবস্থা হবে আমের আটির মতো। আমে দুধে মিলে গিয়ে মাঝে আটি গড়াগড়ি খাবে। এরপর মেয়ের মাই সব করবে। নিজের মেয়ের জীবন তো আর নষ্ট করতে পারবে না। শিমুরও এটাই ঠিক মনে হয়, তাই সম্মতি দেয়। রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে অদ্রি ওর ক্লাসমেট রিয়ানের সাথে কথা বলছে। অদ্রি বলছে, দোস্ত, ডোন্ট বি প্যানিক, এভরিথিং উইল বি ফাইন। ফোনের অপর পাশ থেকে রিয়ান বলে, তুই যতই বল না কেন আমার ভয় লাগছেই। অদ্রি বলে, টাইমিং ঠিক থাকলে সব ঠিক। তোকে নিজ থেকে কিছু করতে হবে না, সব আমিই করব। তোকে যা বলবো শুধু সেটুকু করবি। রিয়ান বলে, কোনো মিস্টেক হবে না তো? অদ্রি এবার খানিকটা বিরক্ত হয়ে বলে, তুই আর জাবির ভাই দুইটাই ভিতর ডিম। তোরা ছেলে মানুষ, হবি সাহসী, আর তোরা হচ্ছিস ভীতু। রিয়ান মলিন কণ্ঠে বলে, তোর মতো ভয়ঙ্কর বুদ্ধিসম্পন্ন নারীর সামনে আমরা ভীতুই হব। আমাদের কথা ছাড়, তোর জামাইরে কেমনে ম্যানেজ করবি? অদ্রি বাঁকা হেসে বলে, ওটা আমি বুঝে নিব। তুই ওই দিকের খবর নে। কেউ যদি অন্যরকম বিহেভ করে তো তোরে আমি। থাক বললাম না। রাখো ফোন। ফোন রেখে দেয়। পেছন ঘুরে দেখে বিভান 2 হাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে ব্যালকনির দরজার সাথে হেলান দিয়ে ভাবলেশীন ভাবে দাঁড়িয়ে আছে। অদ্রি মুচকি হেসে বিভানের সামনে গিয়ে 2 হাত দিয়ে বিভানের গলা জড়িয়ে ধরে। বিভান এখনো ভাবলেশীন ভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অদ্রি বিভানের চোখের দিকে তাকিয়ে বলে, কি দেখছো? প্রশ্নটা শুনেও বিভান কিছুক্ষণ মৌন রয়, তারপর মৌনতা ভেঙে বলে, তোমার প্ল্যান কি? তোমাকে আমি ভালো করে চিনি। তোমার অদ্ভুত ভাবে শান্ত থাকাটাই বোঝায় কিছু তো ভেবেছ। কি ভাবছো তুমি?
অদ্রি বিভানের চোখের দিকে তাকিয়ে হাসে, তারপর বলে, তা তোমার এখন না জানা থাক, সময় হলে তোমাকে বলবো, তখন তোমার স্টেপ তুমি নিবে। এখন সেসব চিন্তাও করো না, আমার পাশে থাকবে তো? বিভানা এখনো একইভাবে চেয়ে আছে, অদ্রির প্রশ্নসূচক দৃষ্টিকে শান্ত করতে বলে। যাই করো না কেন, এতে যেন কারো ক্ষতি না হয়। তোমার পাশে আমি ছিলাম, আছিও থাকবো। অদ্রি এবার রম্য স্বরে বলে, পরশু তো মেয়ে দেখতে যাব। বিভান ভ্রু কুচকে তাকায় অদ্রির কথার প্রেক্ষিতে। অদ্রি দাঁত বের করে হেসে বিভানের বুকের সাথে মিশে যায়। বিভানও জড়িয়ে নেয় তার মায়াবতী রহস্যময়কে। বিভানের বুকে নিজের অধৈর্যরার আলতো স্পর্শ করিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, লেটস মেক সাম লাভ এন্ড মেক সাম প্রিসিয়াস মেমোরি। পরিবেশে এখন শীতল হাওয়া, বসন্তের প্রথম বৃষ্টিতে আবারও প্রকৃতিতে শীতের রানী জেগে বসেছে। এই মনোমুগ্ধকর আবহাওয়া যেন দুটো মানবীর কাছে ভালোবাসার শূন্যতাকে পূর্ণ করে যায়। তোকে আগেই বলেছিলাম আপু, এই মেয়েটাকে সরিয়ে দে। এভাবে একটু একটু করে কাজ না করে যা করার একেবারে কর। কিন্তু তখন শুনলি না তো, প্রতিবার প্রেগনেন্ট হতো আর তুই কিছু না কিছু করে ওর বাচ্চা নষ্ট করাতি। এর থেকে ভালো হতো একবারে ওর খাবারে কিছু মিশিয়ে দিতে, যাতে কাজ একবারে শেষ হয়ে যেত। এখন তো আমাদের সব প্ল্যানিং ঘেটে দিল। রিমু শিমুর কথা শুনে চিন্তিত হয়ে থাকে। আজ তারা মেয়ে দেখতে এসেছে। অদ্রি যেই মেয়েটাকে খুঁজেছে সেই মেয়েটাকে। তবে মেয়েটাকে সবাই দেখতে পারবে না, শুধু দুইজন দেখতে পারবে। অদ্রি ওর শাশুড়ি ও বড় ননদকে নিয়ে গেছে ভিতরে। রিমু যেতে চাইছিল, কিন্তু অদ্রি বলেছে, ভাবি আপনি এখানেই থাকেন, মা আর আপু গেলেই হবে। এমন তো না এটা বিভানের প্রথম বিয়ে আর আপনাকে নিজের পছন্দ মতো দেবরের বউ আনতেই হবে। এটা দ্বিতীয়বার, আর প্রথমবার যেহেতু নিজের মন মতো বানিত, দ্বিতীয়বার কি দরকার? রিমু অবাক হয়ে তখন দাঁড়িয়েছিল। অতঃপর অদ্রির শাশুড়ি ও ননদ ভিতরে গিয়ে মেয়ে দেখে বাহিরে এসে আলহামদুলিল্লাহ বলে। বিভান অদ্রির হাসিমাখা মুখের দিকে ভাবলেশহীন ভাবে তাকিয়ে আছে। কি যে হতে চলেছে তা তার ধারণাও নাই। রাতের বেলা অদ্রি বিভানের কাছে এসে আল্লাহরি স্বরে বলে, চলো আজকে হাইওয়েতে সোডিয়াম লাইটের আলোয় হাঁটবো। বিভান অবাক হয়ে বলে, এখন? এত রাতে? সময় দেখো, রাত 10টা বাজে। এত রাতে বের হলে সবাই কি ভাববে? সন্ধ্যা হলে কথা ছিল। অদ্রি গাল ফুলিয়ে বলে, সবাই যা খুশি ভাবুক, তাতে আমার কি? ওদের ভাবনা চিন্তা চাইলেও বন্ধ করতে পারবো না। আর আমরা হাজবেন্ড ওয়াইফ, নিজেদের কোয়ালিটি টাইম যেভাবে ইচ্ছা স্পেন্ড করব। আমি তো যাবই। শেষের কথাটা প্রচন্ড জেদ নিয়ে বলে অদ্রি। বিভান হেসে ফেলে। অদ্রি গাল টেনে বলে, বড্ড জেদি তুমি, বাচ্চাদের মতো জেদ করো। আচ্ছা চলো, রেডি হও। অদ্রি দাঁত বের করে হেসে বিভানের গালে হুট করে নিজের অশ্বদয়ের আলতো স্পর্শ দিয়ে কাভার থেকে শাড়ি বের করতে যায়। বুঝলাম না, ওই মেয়ের মা এত নির্বিকার কিভাবে? তারা যেন অদ্রির নামে কথাগুলো বিশ্বাসই করল না। শিমুর কথাতে রিমু বলে, অদ্রি ওদের আগেই ব্রেইন ওয়াশ করে রেখেছে, বিধায় আমাদের কথা শুনছে না। এমনও হতে পারে আমার ও তোর নামে উস্কে রেখেছে। শত হোক, মেয়ে তো অদ্রি ঠিক করেছে, মেয়ের মাকে আরো বোঝাতে হবে। শিমু চিন্তিত হয়ে বলে, বিয়ের তারিখ তো 1 মাস পর ঠিক হয়েছে। এর মধ্যে যদি বোঝাতে না পারো, সব প্যাচালে এই অদ্রি মেয়েটা। রিমু বাঁকা হেসে বলে, বোঝাতে না পারলে বিয়ের দিনক্ষণে বদল হবে, তাও তোর সাথে বিভানের বিয়ে হবেই। শিমু খুশিতে ওর বোনকে জড়িয়ে ধরে। হাইওয়েতে রেলিং এর কাছে হাঁটছে অদ্রি ও বিভান। অদ্রি গুন গুন করে জিৎ গাঙ্গুলির গান গাইছে। দূরে দূরে মেঘ যাচ্ছে পড়ে, মন মেলল স্মৃতি দুরানা। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না। বিভান অদ্রির হাত ধরে রেখেছে সর্বদা। ছটফটে স্বভাবের মেয়ে মাঝে মাঝে ফাঁকা হাইওয়েতে মাঝ রাস্তায় দৌড় দেয়। এক প্রকার আনন্দ এটা অদ্রির কাছে। ফাঁকা হাইওয়ে, শুনশান নীরবতা, আর মাঝে মাঝে একটা দুটো গাড়ি তীব্র বেগে ছুটে চলে। এরকম একটা মোমেন্টে পাশের ভালোবাসার ও ভরসার মানুষরা থাকলে মুহূর্তটা স্মৃতির পাতায় লেখার মতো।
অদ্রিকে বিভান যে হাত দিয়ে ধরে রেখেছে, অদ্রি এবার হাত ছাড়িয়ে সেই হাতের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে হাঁটছে, আর মুখে এখনো গানের সুর তুলছে। হুড় করে গানের সুর বন্ধ করে দিয়ে অদ্রি এমতাবস্থায় জিজ্ঞেস করে, ধরো 1 মাস পর যেদিন তোমার আবারও বিয়ে ঠিক হয়েছে, সেদিন তোমাকে জার্মানিতে যেতে হলো। বিভান কথাটাকে সিরিয়াসলি নেয়নি। অদ্রির এক প্রকার উদাসীন কথা মনে করে, সেও ভাবলেশীন ভাবে বলে, তাহলে তো ভালোই হয়, বিয়েটা করতে হয় না, তুমিও চলো আমার সাথে। অদ্রি মুচকি হেসে বলে, হুম, যাবো তো, আগে তুমি যাবে। তার কয়েকদিন পর এই শহরে আমার নিখোঁজ হওয়ার বিজ্ঞাপন ছাপবে, তারপর তোমার শহরে নতুন সূর্যোদয়ের মতো এই অদ্রি উদিত হবে। বিভান অদ্রিকে এবার নিজের কাঁধের উপর থেকে সরিয়ে দুহাত অদ্রির 2 গালে রেখে আদুরে স্বরে বলে, বেশি মন খারাপ? কি দরকার মায়ের কথা এসব করার? এখন তো কত উন্নত চিকিৎসা আছে, সেগুলো বিদেশে গিয়ে করলেই হয়। সেরোগেসিও তো আছে, এসব আমারও ভালো লাগছে না। তুমি একবার বলো শুধু, আমি 1 সপ্তাহের মধ্যে তোমায় নিয়ে চলে যাব। জানো, আমার কাছে প্রফেসর রাসিফ আলীর মেইল এসেছে। আমাকে জার্মানিতে এক ইউনিভার্সিটিতে প্রথম 6 মাস শিক্ষকতা ও রিসার্চের জন্য অফার করেছে। আমি চাইলে সেই সময় আরো বাড়াতে পারবো। চলো আমরা চলে যাই। অদ্রি ঠোঁটের কোণে স্মিত হাসি নিয়ে বিভানের দিকে এক ধ্যানে তাকিয়ে কথাগুলো শুনছে। তারপর অস্ফুট স্বরে বলে, মা যে খুব কষ্ট পাবেন। সে তো ভাববে তার ছেলেকে আমি বশ করে নিয়েছি। বিভান অদ্রির কপালের সাথে নিজের কপাল মিশিয়ে চোখ বন্ধ করে। একসময় তিনিও সবটা বুঝতে পারবেন। 1 মা হবার আগে তিনি একজন মেয়ে স্ত্রী। আমরাও আস্তে আস্তে তাকে মানিয়ে নিব। অদ্রি বিভানের কথাগুলো শুনে কিন্তু কোনো প্রত্যুত্তর করে না। তারও যে বিভানের কথাগুলো মানতে ইচ্ছা করে, কিন্তু নিজের অনাগত সন্তানদের হত্যাকারীকে ছেড়ে দিলে তো তার অনাগত সন্তানরা শান্তি পাবে না। কি দোষ করেছিল ওরা? নিষ্পাপ ছিল তো। অদ্রির এখনো মনে পড়ে যেদিন অদ্রি এসব জানতে পারে। সেদিন অদ্রির কেমন লেগেছে আর নিজেকে কিভাবে সামলিয়েছে তা অদ্রি নিজেও বুঝতে পারে না। তার তো তৎক্ষণাৎ ওদেরকে পিষে ফেলতে ইচ্ছে করছিল, কিন্তু ওই সময় এত ধৈর্য কোথা থেকে আসলো তা অদ্রির বোঝারও বাহিরে। ফ্ল্যাশব্যাক। তৃতীয়বার অবসানের পর অদ্রি আস্তে আস্তে সুস্থ হবার 5 মাস পর একদিন শরীর একটু খারাপ থাকায় অফিসে যায়নি। মাথা ঘুরছিল অদ্রির আর শরীরও খারাপ লাগছিল। বিভান তাই অদ্রিকে অফিসে যেতে মানা করেছে। সেদিন দুপুরের একটু পরে অদ্রি ঘরে বসে বসে বিরক্ত হওয়ায় আসরের আগে একটু ছাদে যায় আস্তে আস্তে। চাকরিজীবী মানুষ সারাদিন ঘরে শুয়ে বসে থাকলে তাও একা একা একটু বিরক্ত বোধ তো করবেই। বিভান তার মাকেও বলে গেছিল যাতে অদ্রিকে সারাদিন রেস্ট করতে বলে। আর রান্না বান্নার জন্য তবুয়া ভোর সকালে এসে কাটাকুটি করি, আর অদ্রি তো ব্রেকফাস্ট বানায়, আর দুপুরের খাবার সপ্তাহে 6 দিন রিমুই বানায়। শুক্রবার দিন অদ্রির দখলে থাকে রান্নাঘর। ছাদের সিঁড়িতে বিনা শব্দে আস্তে আস্তে উঠছে। ছাদের দরজা চাপানো ছিল। অদ্রি আস্তে করে হালকা ফাঁকা করে ছাদে যায়। তার আসলে কোনো শব্দই ভালো লাগছে না বলে খালি পায়েই ছাদে এসেছে। ছাদের দক্ষিণ পাশে যেতে চাইলে কারো ফিসফিস শব্দ শুনতে পায়। অদ্রি দেয়ালের সাথে আড়াল হয়ে দাঁড়িয়ে এটুকু শুনে, যদি আবার প্রেগনেন্ট হয় তো রিস্ক থাকবে। এবার এটাও মরলে মনে হয় ওর জরায়ু কেটে ফেলতে হবে। তারপর বিভান একসময় বিরক্ত হয়ে ওকে ছুঁড়ে ফেলবে। অদ্রি অবাক হয়ে যায়। যেই ভাবিকে সে বোনের নজরে দেখে সে কিনা এগুলা ভাবে। তারপর কয়েক সেকেন্ড পর আবার শুনে, হ্যাঁ রে বাবা, তারপর তোর সাথেই বিয়ে দিব আমার দেবরের। কতদিনের শখ এটা আমার। অদ্রির যেন এবার দমবন্ধ লাগছিল। মুখে মধু অন্তরে বিষ। কথাটা যেন রিমুর ক্ষেত্রে ফলে। অদ্রি আর শুনতে চায় না। রিমু কার সাথে ফোনে কথা বলছে তা অদ্রির ধারণা হয়ে গেছে। রিমুর বোন শিমুকে যে বিভানের বউ করতে চেয়েছিল রিমু তা বিভান তাকে জানিয়েছিল, তবে রিমু তখন পর্যন্ত অদ্রির সাথে খারাপ ব্যবহার করেনি। অদ্রির মনে প্রশ্ন উঠে, তবে কি আমার মিসক্যারেজ গুলো কোনো ষড়যন্ত্র ছিল? ফ্ল্যাশব্যাক এন্ড। রাত 12টার পর অদ্রি ও বিভান বাড়ি ফিরে আসে। 15 দিন কেটে গেছে। বিভানের বিয়ের তারিখ সামনে এগিয়ে আসছে। অদ্রিও নিজের পরিকল্পনা গোছাতে ব্যস্ত। এবার সে সব দিকে কড়া নজর রাখছে। এতে তার খরচও হয়েছে, তবে আর সে কিছু হারাতে চায় না।
অদ্রির শাশুড়ি তার ভাইয়ের বাসায় গেছে দাওয়াত দিতে। বেশি মানুষকে বলবে না বিয়ের কথা। বিভানের মামা, খালা, চাচা ও ফুফিদেরকেই বলবে। অদ্রির বাবা মা বিভানের বিয়ের খবর শুনে অনেক রেগে গেছিল। তারা তো বিভানকেও অনেক কিছু বলেছে। পরে অদ্রি তাদের বুঝিয়ে থামিয়েছে। অদ্রি আজ ছুটির দিন ব্যতীত অফিসে যায়নি। রিমু ও শিমু এই বাসায়। অদ্রি রান্না করছে, তখন কলিং বেল বাজার শব্দ হয়। অদ্রি তখন মাছ উল্টাচ্ছিল আর তরকারি কষাচ্ছিল বলে গলার আওয়াজ জোরে করে বলে, ভাবি, একটু দেখো তোকে আসো, মাছগুলো পড়ে যাবে এখন গেলে। রিমু বিরক্তিতে বিড়বিড় করতে করতে দরজা খুলে দেখে এক মাঝ বয়সী লোক দাঁড়িয়ে আছে। লোকটার ভুঁড়িও আছে, তবে ফর্মাল ড্রেস আপে এখন লোকটা। মাথায় চুল কম। রিমু ভ্রু কুচকে বলে, কে আপনি? লোকটা পান খাওয়া লাল লাল দাঁত কেলিয়ে হেসে বলে, অদ্রি বাসায় আছে। আমি ওর অফিসের ম্যানেজার পদে আছি। রিমু বিরক্তি নিয়ে বলে, হ্যাঁ আছে, আসুন ভিতরে। লোকটাকে ভিতরে আসতে দিয়ে রিমু রান্নাঘরে যায়। অদ্রি, তোমার অফিসের ম্যানেজার এসেছে, যাও দেখা করো। অদ্রি নিজের মুখে ভীতু প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে আশঙ্কিত কণ্ঠে বলে, আশ্চর্য, উনি এখানে কেন আসবেন? রিমু ব্যাপারটা লক্ষ্য করে ভ্রু কুচকে বলে, তা ওনাকেই জিজ্ঞাসা করো। তুমি আজ অফিসে যাওনি বলে হয়তো তোমাকে মিস করছে। অদ্রি কোনো প্রত্যুত্তর না করে ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমে অদ্রি তার অফিসের ম্যানেজার মিস্টার রুহুল আমিনের বরাবর সোফাতে বসে। রিমু রান্নাঘর থেকে উকি দিয়ে দেখছে কি হচ্ছে। রুহুল আমিন বলে, তুমি যে আজ অফিসে গেলে না, কত অপেক্ষা করেছি জানো? অদ্রি রান্নাঘরের দিকে আর চোখে তাকিয়ে দেখে রিমু উকি ঝুঁকি দিচ্ছে। অদ্রি মুখে জোরপূর্বক হাসি টেনে বলে, অফিসের কাজ অফিসে করবেন স্যার, আমি ছুটি নিয়েছি আজ। আপনার আর কোনো দরকার না থাকলে বসুন, চা খেয়ে যাবেন। অদ্রি উঠে যায়, রান্নাঘরে গিয়ে চা বসায়। রিমু রান্নাঘর থেকে ড্রয়িং রুমে বসে লোকটার সামনে তারপর বলে, অদ্রি একদিন অফিসে না যাওয়াতে বাড়িতে চলে আসলেন। রুহুল আমিন আফসোসের স্বরে বলে, দেখতে এলাম মেয়েটা ঠিক আছে কিনা। শুনেছি ওর স্বামী আবারও বিয়ে করছে। বেচারির জন্য মায়া হয়, তাই একটু সঙ্গ দিতে এলাম। রিমু মুখ বাঁকা করে বলে, কিন্তু ওদিকে দেখে মনে হয় না সে আপনার সঙ্গ পছন্দ করে। তাও আপনি ওকে সঙ্গ দিতে এসেছেন। রুহুল আমিন আফসোস করে বলে, আমি তো করি। মেয়েটার যে কি হবে? ওর স্বামী বিয়ে করলে তো ওকে একদিনই বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে। তখনকার কোনো ব্যবস্থা করছেই না। আমি অনেকবার বলেছিলাম নিজের জন্য ভাবো। রিমু কিছু বলার আগেই অদ্রিটি ব্যাগ দিয়ে ইনস্ট্যান্ট চা বানিয়ে নিয়ে এসেছে। রুহুল আমিন চা খেয়ে চলে যায়। অদ্রি বাড়ির মেইন গেট লাগিয়ে রান্নাঘরে যায়। এরই মধ্যে রিমু বিনা শব্দে জলদি করে বাহিরে যায়। রুহুল আমিন তখনও বাড়ির রাস্তা পার হয়নি। রিমু তার কাছে গিয়ে পেছন থেকে ডাক দিয়ে বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অদ্রিকে পছন্দ করেন। তো ওকে এখান থেকে নিয়ে যান। আর বিভানের তো সামনে বিয়ে, আপনি চাইলে আমি সাহায্য করব আপনাকে। রুহুল আমিন বাঁকা হেসে পেছন ঘুরে তারপর বলে, আপনার সাহায্য লাগলে অবশ্যই বলবো। আপনার নাম্বারটা দিন, পরে মেসেজ করে বলে দিব কোথায় দেখা করে কথা বলবো। এখানে সেফ না। রিমু তো চরম খুশি, সে নাম্বার দিয়ে দেয়। রিমু বাড়ির ভেতরে চলে গেলে রুহুল আমিন কাউকে মেসেজ করে, প্ল্যান সাকসেসফুল। পাখি খাঁচাতে নিজেই এসেছে। রিমু নিজের রুমে গিয়ে শিমুকে সবকিছু বললে শিমুরও মনে হচ্ছে এবার অদ্রি বিদায় হবে। আরো 3 দিন কেটে গেছে। রিমু, শিমু ও মিস্টার রুহুল আমিন একটা ক্যাফেটেরিয়াতে বসে আছে। 3 জনের 3 কাপ কফি অর্ডার করে রুহুল আমিন। রুহুল আমিন বলে, তো কিভাবে সাহায্য করবেন? রিমুর সাথে সাথে কপাল কুঁচকে রুহুল আমিনের দিকে তাকায়। তা দেখে রুহুল আমিন হেসে বলে, আরে আপনি কি প্ল্যান করলেন সেটা বলেন। আপনার প্ল্যানে তো আমার সাহায্যই হবে, তাই না? শিমু বলে, সাহায্য আপনিও করবেন। বিভানের বিয়ের দিন অদিকে কিডন্যাপ করে নিয়ে যাবেন, তাহলেই হলো। রুহুল আমিন বলে, অদিকে কিডন্যাপ করে কি হবে?
আপনাদের উদ্দেশ্যে কি এতে সেটাই বুঝলাম না। অদ্রিকে কিডন্যাপ না করে সুন্দর করে বোঝাবেন আপনারা, তাহলেই তো হয়। রিমু মুখ বাঁকা করে বলে, সে বোঝার মেয়ে হলে তো। বোঝার মেয়ে হলে কি নিজের পছন্দের সতীন খুঁজে? আমার বোনের সাথেই তো বিভানের বিয়ে দেওয়া যায়। রুহুল আমিন বলে, ও আচ্ছা, তার মানে আপনি চান বিভানের বিয়ের দিন আপনার বোনের সাথে বিভানের বিয়ে দিবেন আর অদ্রিকে আমি কিডন্যাপ করে নিব? রিমু হ্যাঁ বলে। রুহুল আমিন একটা কাগজ এনে সামনে রেখে বলে, আমি রাজি। তো ডিল কনফার্ম করেন, পরে আবার পল্টি খাবেন না। যতই হোক আপনি অদ্রির ভাসুরের বউ হন। এমনও হতে পারে অদ্রি আপনাকে এখানে পাঠালো। রিমু বিরক্ত হয়ে বলে, আরে ভাই, অদ্রি আমাকে কেন পাঠাতে যাবে? যদি অদ্রির পক্ষেই থাকতাম তাহলে কি আপনাকে সেদিন ডাক দিতাম নাকি? আর এগুলোই বা কেন করতাম? আমি চাই আমার বোন বিভানের বউ হোক। রুহুল আমিন বাঁকা হেসে বলে, আপনার বোনের এক বিবাহিত পুরুষের প্রতি নজর কেন? তার জন্য তো দুনিয়াতে অবিবাহিত পুরুষের অভাব হয় না। শিমুদাতে দাঁত চেপে বলে, আপনার যেমন এক বিবাহিত নারীর প্রতি নজর, তেমনি আমারটাও। রুহুল আমিন আবারও হেসে বলে, ভুল বললেন, আমার নজর না। অদ্রি অসহায় আর আমিও বিপত্নী। অদ্রির দুর্ভাগ্যর জন্য আমি ওর পাশে দাঁড়াতে চাইছি মাত্র। এখন যদি মিস শিমু আমাকে বিয়ে করতে চান তো আমি রাজি। অদ্রিকে তখন দরকার হবে না। শিমু ক্ষিপ্ত স্বরে বলে, এই বুড়ো বয়সে আপনি যুবতী বউ খোঁজেন? আপনার সাহস তো ভালোই। নেহাত অদ্রিকে সরানোর জন্য আপনাকে সহ্য করছি। রুহুল আমিন আগের মতো হেসেই বলে, আমি নিতান্ত হাসি খুশি মানুষ ও সবকিছু ঠিকভাবে করতে পছন্দ করি। আপনারা এই পেপারে সাইন করে আমাকে আশ্বাস দিন আপনারা আমার সাথে আছেন। এখন তো নিজের নিঃশ্বাসেরও বিশ্বাস নেই। সাইন করার আগে পেপারটা পড়ে নেবেন। এতে লেখা আছে আপনারা এই কাজে সর্ব অবস্থায় আমার পাশে থাকবেন, আমার সব কাজে সাপোর্ট করবেন, কখনো ধোঁকা দিবেন না, আমার সাথে চালাকি করবেন না। এগুলোই আর আমার নাম ঠিকানার সাথে আপনাদের কন্ট্রাক্ট পেপার আর কি। রিমু কপালে ভাঁজ ফেলে সরু চোখে তাকিয়ে বলে, এজন্যই সেদিন আপনি মেসেজে আমাদের ডিটেলস নিয়েছিলেন আর আমাদেরকে আপনার ফ্রড মনে হয়। আশ্চর্য লোক আপনি। রুহুল আমিন হেসে বলে, কোনো ফাঁক ফোকর রাখতে চাইছি না। আপনারা ডিল সাইন করেন তাহলেই হয়। আমি নিতান্তই গোছানো স্বভাবের আর এই প্রথম এমন ঝুঁকিপূর্ণ কাজ করছি যে একটু রিস্ক থাকলে সব নষ্ট হয়ে যাবে। আমার মৃত স্ত্রী বলতেন আমি নাকি অতিরিক্ত সন্দেহ প্রবণ ও খুঁতখুঁতে। অবশ্য সে মিথ্যা বলেনি। নিজের সবকিছুতে নিখুঁত চাই ও নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারি না। আমার মৃত স্ত্রী তো 20 বছর আমার সাথে ছিলেন। সে আমাকে ঠিক চিনেছেন। সে মারা গেছে 2 বছর হবে। এখন বড় ছেলেকে বিদেশে পাঠিয়েছি ভার্সিটিতে ভর্তি করে আর মেয়েও বিদেশে পড়তে যাবার জন্য প্রিপারেশন নিচ্ছে। 2 বছর পর মেয়েটাও চলে যাবে। এখন নিজেকে তো শক্ত রাখতে হবে। রিমু ও শিমু দুজনেই রুহুল আমিনের ব্যবহার ও কথায় বিরক্ত। তারা দুজনেই পেপার না পড়ে সাইন করে দেয়, তারপর ক্যাফেটেরিয়া থেকে চলে যায়। রুহুল আমিন আবারও কাউকে মেসেজ করে, কাজ শেষ, এবার সময়ের অপেক্ষা। কাঙ্ক্ষিত সময় ঘনিয়ে এসেছে। দুই পক্ষেরই এখন পরিকল্পনার বাস্তবায়নের উত্তেজনা, কিন্তু গুপ্তচরের দিক দিয়ে আগানো কেউ। সেই গুপ্তচর হচ্ছে রুহুল আমিন। অদ্রি নিজেই তাকে ঠিক করেছে। কাউকে যথাযোগ্য শাস্তি দিতে আর মনোবল দুর্বল করতে যা সে আশাও করেনি। গায়ে হলুদের রাতে অদ্রি বিভানের ব্যাগ প্যাক করছে আর বিভান গালে হাত দিয়ে সব দেখছে। বিয়েটা হবে নিকুঞ্জের কাছাকাছি একটা ভেন্যুতে। বিমানের কাল সকাল 10টায় ফ্লাইট ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে ফ্লাই করবে। এয়ারপোর্ট কাছেই বিয়ের ভেন্যু। একটু আগেই বিমান জানতে পেরেছে অদ্রির ঠিক করা মেয়ের সাথে অদ্রির ফ্রেন্ড রিয়ানের বিয়ে হচ্ছে। এমনকি রিয়ান ও রিয়ানের হবু স্ত্রী নিহার মায়েরা বান্ধবী। অদ্রি রিয়ানের সাথে ও রিয়ানের বাবা মা ও নিহার বাবা মায়ের সাথে কথা বলে সব ঠিক করেছে। রিয়ান ও নিহার আনুষ্ঠানিক বিয়ে আরো 2 মাস পরে হবে, তাই অতিথি আপ্যায়নের ঝামেলা নেই। অদ্রির গোছ কাজ শেষ। তখন রিয়ান ফোন করে। বিভান ইশারায় বলে ফোন যেন ব্লুটুথে কানেক্ট করে শোনে, কারণ ওরা নিজেদের মধ্যে ইম্পর্টেন্ট কথা বলছে মেসেজের মাধ্যমে।
রিমুরা রুহুল আমিনকে সবকিছু তো বলেনি, যদি ওরা অদ্রির মতো মাইক্রোচিপ সেটিংস করে। অদ্রি ফোন রিসিভ করার পর বলে, হ্যাঁ বল দোস্ত, কাল আমার বউ আমার হবে তো? হুম, সত্যি করে বল প্লিজ। তুই তো জানিস আমি নেহাকে ছোট থেকে পছন্দ করি। এখন তোর জন্য আমি এই রিস্ক নিচ্ছি। প্লিজ কোনো প্রবলেম যেন না হয়। আচ্ছা, এই তুই এভাবে কথা বলছিস কেন? তোর পাশে কি কেউ আছে? তোর জিজু আছে। জিজুকে কিছু বলিসনি এখনো? হায় আল্লাহ, এখন কি হবে? কাল সকালে তার ফ্লাইট আর তুই এখনো বলিসনি। বলি তুই কি তাকে সে ইন্সলেস করে তারপর বিমানে তুলবি? এতক্ষণ অদ্রি রিয়ানের কথার জবাব দিচ্ছিল আর বিভান এক কানে ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে শুনছিল। এবার বিভান জবাব দেয়, জানি আমি। চিন্তা করো না। রিয়ান হঠাৎ ভয় পেয়ে বলে, ফোন কি লাউডে নাকি? তাড়াতাড়ি লাউড অফ করেন। আমি আমার বউ নিয়ে আর রিস্ক নিতে চাই না। বিভানের হাসি পেয়ে যায় এই ভেবে তার তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বউয়ের সহযোগিতায় যারা আছে সবাই ভীতু। একমাত্র মিস্টার রুহুল আমিন সে শান্ত মাইন্ডের। বিভান আর কিছু বলে না। অদ্রি বলে, চিন্তা করিস না, এভরিথিং উইল বি মেইনটেইন। কল কাটার পর বিভান অদ্রিকে মেসেজ করে, সিরিয়াসলি, কালকে রিয়ান আমার জায়গায় বসবে। এর থেকে ভালো হতো প্রফেশনাল একটর ভাড়া করতে। রিস্ক কম থাকতো না। মায়ের সামনে পড়লেই তো সে ভয় পাবে। আর মা ও ভাবি মুখ দেখতে আসলে তো সব শেষ। অদ্রি হাই তুলে মেসেজ করে, মাকে ম্যানেজ হয়ে যাবে আর ভাবিকে তো এসবে থাকতেই দিব না। উনি যা যা করেছে আমি সেগুলোর কিছুটা করব। তারপর যে যার যার জায়গায়। বিভান মেসেজ করে, ভাবি কি করেছে? উনি মাকে উস্কেছে বিয়ের জন্য, এটা জানি। আর কিছু করেছে? অদ্রি মেসেজ না করে বিভানের দিকে তাকায়। ঠোঁটের কোণে মলিন হাসি। তারপর মুখেই বলে, সবটা জানলে তোমার রিয়াকশন শান্ত থাকতো না। বাদ দেও, পরে জানবে না হয়। অদ্রি রুম থেকে বেরিয়ে যায়। সে ভাবতে থাকে কি করবে। রিহাকে আসতে মানা করেছে আজকে, কারণ এতে রিহার প্রবলেম হতে পারে। অদ্রি রুহুল আমিনকে মেসেজ করে, ভাই আপনি রিমু ভাবিকে বলেন আপনি রিসোর্টের বাইরে একটা বক্স রেখেছেন, যেটাতে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে, সে যেন নিয়ে যায়। রুহুল আমিন তৎক্ষণাৎ রিপ্লে করেনি। প্রায় আধ ঘন্টা পর রিপ্লে করে, কি জিনিস? আর আমি তো কিছু পাঠাইনি। মিথ্যে বললে ধোপ রাখে এ যাবো তো। অদ্রি এতক্ষণে বক্স রেডি করে ফেলেছে। সে রুহুল আমিনের মেসেজ দেখে মেসেজ করে, 3টা ভারী লেহেঙ্গা। 3টার কারণ সেখান থেকে একটা রিমু আমাকে দিবে আর বাকি 2টা তাদের। আর কোন টাকার জন্য তা নাম লেখা আছে। কিন্তু পরে আপনি কালকে কাজ হবার পর বলবেন ভুল নামকরণ হয়েছে। আর বক্সটা যেন রিমুই নেয়। মানে আপনি এমন ভাবে বলবেন যে রিমু ছাড়া শিমু নিলে মানুষ সন্দেহ করতে পারে। রুহুল আমিন কথা মতো তাই করে। রিমু নিজে কিছুক্ষণ পর বক্স নিতে আসে। বক্সটা তুলনামূলক ভারী। রুহুল আমিন রিমুকে বলেছে বক্সটা যেন কারো হাতে না দেয়। রিমু বক্স নিয়ে রিসোর্টের 2 তলায় যাবে। সেখানে রিমুর রুম, শিমুর রুম ও অদ্রির রুম আর 2জন গেস্টের রুম। রিমু দোতলার মাঝ সিঁড়ির উপরে কষ্ট করে উঠার পর হঠাৎ পিচ্ছিল কিছুতে পিছলিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যায় নিচে। স্যান্ডেলের তলা একদম মসৃণ ছিল। রিমু পিছলিয়ে পড়ার পর পরে বক্সটাও পড়ে যাচ্ছিল। অদ্রি নিচ থেকে দেখে দৌড়ে এসে প্রথমে বক্সটা ধরে, কিন্তু রিমুকে ধরে না। বক্সটাকে অদ্রি নিচে পড়ার 2 সিঁড়ি আগেই ধরেছে। রিমু নিচে পড়ে পা ও কোমর ব্যথায় ছটফট করতে থাকে। অদ্রি বক্সটা রেখে তার কাছে গিয়ে বসে। এদিকে রিমুর চিৎকারে নিচে ডেকোরেশনের কাজ দেখছিল ইভান ছুটে আসে আর বিভান উপর থেকে নেমে আসতে নিলে অদ্রি বিভানের দিকে চোখে ইশারায় মানা করে। শিমু দৌড়ে আসতে নিয়ে ওই সিঁড়িতে পিছলিয়ে পড়তে নিয়েও রেলিং ধরে ফেলে, তবে পা খানিকটা মচকে যায়। 2 বোন 2 জায়গায় কাতরাচ্ছে। ইভান চিৎকার করে স্টাফদের ডাকে। স্টাফদের উপর চিৎকার করার আগে অদ্রি বলে, ভাইয়া দোষ ওদের না, দোষটা আমার। বিভানের হলুদের জন্য গায়ে তেল লাগাতে চেয়েছিল, তাই আমি বড় বাটিতে করে তেল নিতে গিয়ে বাটিটা পড়ে গেছিল।
আমি একজনকে বলেছিলাম যেন এখন কাউকে আসতে না দেয়। কিছুক্ষণ পর আমি ক্লিন করতাম। আপনি ওই যে সাইডের ওই স্টাফকে জিজ্ঞাসা করেন। আমি আবারও নিচেই গিয়েছিলাম কিছু আনতে। এমনিতে তো সিঁড়িগুলো সাবান জল দিয়ে ধোয়া, তাই আরেকটা বাটি আনতে গিয়েছিলাম, তেলগুলো তুলে বাকিটা ওই স্টাফ ক্লিন করতো। ইভান ওই স্টাফের দিকে তাকালে সে সায় দেয় আর ভয় ভয় বলে, স্যার আমি রিমু ম্যামকে মানা করেছিলাম দূর থেকে যেন করে না যায়। আর আমি তখন হাতে করে বালতি আনছিলাম। ইভান রিমুর দিকে তাকালে সে ব্যথায় থতমত খেয়ে বলে, না মানে হ্যাঁ, সে বলেছিল। কিন্তু অদ্রি নাকি আমাকে যেতে মানা করেছে সেটা বলেছে, তাই গুরুত্ব দেয়নি। কিন্তু অদ্রির নাম না বলে তেলের কথা বললেই হতো। আমি তো এই বক্সটা নিয়ে যাচ্ছিলাম, আর অদ্রি একটু দেখে কাজ করতে পারো না? এখন বিমানের গায়ে তেল দেওয়ারই বা কি দরকার? যত সব আজব কাজ। অদ্রি ব্যথাতুর কণ্ঠে বলে, বিশ্বাস করেন ভাবি, এটা 1 মিনিটের মধ্যে হয়েছে। আমি বুঝতে পারিনি আপনি আসবেন তখন। সরি ফর দ্যাট। আর বিভানকে কি মাখাবো আর কিনা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার ওই ভান ভাইয়ের যেমন ব্যক্তিগত বিষয় আছে ঠিক তেমনি আমাদেরও আছে। রিমু আর কিছু বলে না। ব্যথায় তার কথা বলতেও ইচ্ছে করছে না। কিছুক্ষণ পর ডাক্তার চেক আপ করে যায়। ডাক্তার বলেছে 1 সপ্তাহ বেড রেস্ট। আর রিমু এখন দাঁড়াতেও পারছে না। শিমুর পা একদিন রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। একটু মোচড় খেয়েছে তাই। এই ঝামেলার জন্য বিভানের হলুদের অনুষ্ঠান হবে না অভাবে। এমনিতেও বিভানের এসবে রুচি নেই, জাস্ট হলুদ ছোঁয়াবে। অদ্রি তার শাশুড়িকে বলেছে অদ্রি লাগিয়ে দিবে, কারণ বিভান একদম রাজি হচ্ছিল না। রিমু সুস্থ থাকলে হয়তো বা করা দিত। অদ্রি হলুদ ও তেলের বাড়ি নিয়ে নিজেদের রুমে যায়। অদ্রি বিভানের সাথে রিসোর্টে একসাথে থাকবে তা নিয়েও রিমুর প্রবলেম ছিল, কিন্তু যুক্তি টিকাতে পারেনি বিভানের কথার উপর। অদ্রি দরজা বন্ধ করে ড্রেসিং টেবিলের সামনে হলুদের বাটি রেখে বিভানকে টেনে নিয়ে এসে নিজে আয়নার সামনে বসে আহ্লাদিস হয় বলে, এখন আমাকে হলুদ লাগাও জামাই। বিভান ঠোঁটের কোণে দুষ্টুমের হাসি ফুটিয়ে আয়নায় তার হৃদয়হরণীর চোখের দিকে দেখে নিজের গালে হলুদ লাগিয়ে তার হৃদয়হরণীর গালের সাথে নিজের গাল লাগায়। প্রেমময় হলুদ সন্ধ্যা দুজনের। ভালোবাসার বর্ষণ হোক প্রেমময় পূর্ণ প্রহরে। বিভানকে সকাল 9টার দিকে চুপিসারে রিসোর্ট থেকে বের করে এনে এয়ারপোর্টে পাঠিয়ে দেয় জাবিরের সাথে। সকালেই বিভান ওর মায়ের পায়ের কাছে বসে বলেছিল সে বিয়ে করবে না। বিভানের মা তখন বলেছিল তার কিছুই করার নেই। বিভান তখন এটুকু বলেই নিজের রাস্তা ক্লিয়ার করেছিল যে, তোমার কথাই রইল, তবে এই মুহূর্ত থেকে তুমি আমার মুখ দেখতে চাইবে না বিয়ের আগ পর্যন্ত, যদি না আমি দেখাই। তোমার যদি বিয়ের 1 মুহূর্ত আগেও সিদ্ধান্ত বদল হয় তাহলেই আমার মুখ দেখতে আসবে। আমি আজ জার্মান চলে যাব। তোমার নতুন বউয়ের বাসর দেখার ইচ্ছে নেই। বিভানের মা আটকাতে চেয়েছিল, সাথে বলেছিল, বিয়ে করবি মায়ের সাথে দেখা না করে? তুই সত্যি পারবি এটা? আমার বিশ্বাস হয় না একদম। তোর ভালোর জন্যই তো আমরা যা করছি। বোঝার চেষ্টা কর বাবা। বিভান আর কিছু না বলে চলে এসেছিল। অদ্রি রুমের বাহির থেকে সবই শুনেছে। তার খারাপ লাগলেও কিছু করার নেই। তার শাশুড়িকে একজন স্ত্রী ও নারী হিসেবে ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু তিনি একজন মা ও শাশুড়ি হিসেবে দেখছেন। মা হিসেবেও খুব কমে দেখছেন। মা হিসেবে শুধু একপাক্ষিক ছেলের ভবিষ্যৎ সুখের স্বপ্ন দেখছেন, তাও অন্য কারো প্ররোচনায়। দুপুর 3টায় বিয়ে পড়ানো হবে। এর মধ্যে রিয়ান খুব সুন্দর করে বর সেজে মুখের উপর চেহারা বেঁধে হাজির। রুহুল আমিন তার লোকদের বলেছে শিমুকে তুলে নিয়ে আসতে। একটু আগে রিমুর কথা মতো অদিকে তুলে নিয়ে যাবার কথা, কিন্তু আসলে তো নিবে শিমুকে। পরে বাহানা দিবে লেহেঙ্গা অদল বদলের কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। রিমু রুহুল আমিনকে বলেছিল বধূবেশে নেহাকেও যেন কোথাও সেন্সলেস করে ফেলে রাখা হয়। নেহা আবার শাড়ির উপর কিমার পড়বে। হাতে আর 1/2 ঘন্টা আছে বিয়ের। রিমু ইভানকে ফোন করে যেন তাকে বাহিরে নিয়ে যায়। ইভান মানা করছিল, কিন্তু রিমুর জোড়াজুড়িতে একটা হুইল চেয়ার এনে হাজির হয়। অদ্রি সুযোগ বুঝে রিমুর রুমের সামনে দাঁড়ায়। অদ্রি ব্লু লেহেঙ্গা, যেটা কাল রিমু অদ্রিকে ডেকে এনে দিয়েছিল, সেটা পরেছে, সাথে ব্লু হিজাব ও মুখো ঢাকা কিমারের মতো করে। হিজাবের নিচ দিয়ে কপালে পাথরের ডিজাইনার টিকলি দেওয়া। গলায় লম্বা এক পাথরের লং নেকলেস। লেহেঙ্গাটার ব্লাউজ পাট কোমর পর্যন্ত আর স্লিভ ফুল।
খুব সুন্দর করে সেজেছে অদ্রি। রিমু তার রুম থেকে বের হয়ে দরজায় দাঁড়ানো, মুখ ঢাকা, শুধু আইশ্যাডো দিয়ে সাজানো চোখ দেখা যায় মেয়েটাকে চিনতে পারেনি। হঠাৎ কিছুটা সামনে গিয়ে তার লেহেঙ্গাটার কথা মনে পড়ে। সে ইভানকে হাত দিয়ে থামায়, তারপর নিজেই হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে পেছনে ঘুরে তাকায় অবাক নয়নে। অদ্রি রিমুর সামনে এসে মুখ থেকে খিমার সরিয়ে মুচকি হেসে বলে, দেখো তো ভাবি, কেমন লাগছে আমায়? তোমাকে এতগুলা ভালোবাসা এই সুন্দর লেহেঙ্গাটার জন্য। জানো বিভান আমাকে দেখে তো কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়েই থাকবে। বেচারার অন্যদিকে মন তো ঘুরবেই না, তাই না ইভান ভাইয়া? ইভান মলিন হেসে অদ্রির মাথায় হাত রেখে বলে, তখন এরকম জোর না করলেই পারতে। বিদেশে বিভিন্ন উন্নত চিকিৎসা নিয়ে আল্লাহ চাইলে খুব শীঘ্রই তোমাদের কোলালো হতো। আমি জানি বোন, তোমার খুব কষ্ট হচ্ছে বলেই তুমি তোমার মুখ থেকে হাসি সরাচ্ছ না। যদি কাঁদতে মন চায় তো নিরিবিলি চিৎকার করে কাঁদো, মন হালকা হবে। কষ্ট পুষে না রেখে সেটাকে অশ্রুর মাধ্যমে বাহির করো। চলো রিমু। ইভান হুইল চেয়ার ঘুরিয়ে রিমুকে নিয়ে চলে যায়। আর রিমু যেন নিজের বাকশক্তি হারিয়ে ফেলেছে। অদ্রির দিকে হা করে তাকিয়েছিল। সে ভাবছে, অদ্রিকে তো রুহুল আমিনের লোকেরা সেন্সলেস করে নিয়ে গেছিল, তো অদ্রি এখানে কিভাবে এলো? আর দুপুর 12টা থেকে শিমুর ফোন বন্ধ পাচ্ছে। শিমুর খোঁজ পাচ্ছে না, এজন্য তার টেনশন বেশি হচ্ছে। একজন স্টাফকে পাঠিয়েছিল শিমুকে ডেকে আনতে, কিন্তু শিমু নাকি সাজগোজ করছে তাই আসেনি। এখন তো রিমুর টেনশন হচ্ছে খুব। সে ইভানকে বলে, আমাকে একটু শিমুর রুমে নিয়ে যাবে প্লিজ। শিমুর ফোন বন্ধ আর ওর টোপা মচকে গেছে। চলো দেখে আসি, প্লিজ চলো। ইভান তখন রিমুকে নিয়ে কয়েকটা সিঁড়ি বাড়ি দিয়ে ফেলেছে। এখন আবার হুইল চেয়ার ঘুরিয়ে উপরে নেওয়া কষ্টসাধ্য। ইভান বলে, তোমাকে নিচে রেখে এসে আমি উপরে গিয়ে দেখবো শিমুর রুমে। এখন তোমার উপরে যাওয়ার দরকার নেই। হুইল চেয়ার মাঝ সিঁড়িতে ব্যালেন্স হারালে তোমার পা আর থাকবে না। তারপর রিমুকে নিচে রেখে শিমুর রুমে গিয়ে শিমুকে পায় না, কিন্তু রুমে কিসে যেন স্মেল পাচ্ছিল। সেটাকে এমনই হেলাফেলা করে সে রুম থেকে বাহির হয়ে দেখে অদ্রি করিডোরে মালার ডালা নিয়ে নামছে। ইভানকে দেখে অদ্রি থেমে বলে, ভাইয়া কিছু খুঁজছিলেন? ইভান বলে, আর বলো না, তোমার ভাবি ও ভাবির বোন আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। কোনো কথা যদি শুনতো। এখন মাঝ সিঁড়িতে তার বোনের কথা মনে হয়েছে। তাকেই তো কত ঝামেলার মাঝে নিতে আসলাম, এখন আবার তার বোন। যাই হোক, তুমি কি শিমুকে কোথাও দেখেছো? মেয়েটার পা তো মুচে গেছে, এর মধ্যে কোথায় যে গেল? দেখেছো ওকে? অদ্রি মিথ্যা বলবে না, তবে কথার ধাঁচ ঘুরিয়ে বলবে। অদ্রি হেসে বলে, নিজের চোখে তো দেখিনি। ইভান কথা না বুঝে বলে, মানে? তুমি জানো সে কোথায়? অদ্রি বলে, কোথায় আছে তা তো বলতে পারি না। ইভান চলে যেতে নিলে অদ্রি তার উদ্দেশ্যে বলে, আপনি ভাবিকে এত কেন ভয় পান? ভাবিকে আপনাকে থ্রেটও দেয় নাকি? ইভান হালকা হেসে বলে, তোমার ভাবির তো কিছু হলেই বাবার বাড়ি চলে যাবে ছেড়ে সহ। এমন কথা? একবার তো 15 দিন পর আমি গিয়ে বহু কষ্ট করে নিয়ে আসলাম। 15 দিনে যে কতবার তারে মানাতে গেছিলাম তা আমি জানি। তবে যাই বলো, আমার ভাইয়ের ভাগ্য খুব ভালো যে তোমার মতো শান্ত ও নম্র বউ পেয়েছে। তোমাদের মধ্যে ঝামেলা হলেও তোমাকে 2 দিনের বেশি কোথাও গিয়ে থাকতে দেখিনি। আর তোমার রাগও কম। আফসোস, আমার মা ও বউ এই শান্তিকে অশান্তি করে দিল। ইভান আফসোস করতে করতে চলে যায়। অদ্রি ঠায় দাঁড়িয়ে থাকে একইভাবে। তারপর মেসেজ টোন বাজাতে মোবাইলে তাকায়। সেখানে লেখা, রিমু আমাকে মেসেজ করেছে, আমি তোমাকে কিডন্যাপ করিনি কেন? আর শিমুকে কিভাবে বিভানের বউয়ের জায়গায় বসাবো? শিমু কই? এসব জানতে অদ্রি মেসেজ পড়ে মুচকি হেসে বলে, শিমুকে দিয়ে সাইন করিয়ে নেন। আপনি সামনে যাবেন না একদম, লোক দিয়ে সাইন করিয়ে নিন। আপনাদের রেজিস্ট্রি হবার পর রিমুর হোয়াটসঅ্যাপে সুন্দর করে ছবি পাঠিয়ে দিবেন। এর আগে কোনো রিপ্লাই ক্লিয়ার করার দরকার নেই। আর ছবি পাঠাবেন রিয়ান ও নিহার বিয়ে সম্পূর্ণ হবার পর। এর মধ্যে সে একটু ছটফট করুক, আমিও এনজয় করি।
খুব তো শখ শিমুর কারো দ্বিতীয় স্ত্রী হবার। তো হোক। বিমানের তো প্রথম স্ত্রী জীবিত আছে, তাতে শিমু সুখী হতে পারতো না, তাই না? কিন্তু আপনি তো বিপত্নী, সে খুবই সুখী হবে ইনশাআল্লাহ। অদ্রি এবার নিচে নেমে যায়, বিয়ের স্টেজের সামনে যায়। সেখানে ফুলের পর্দা দেওয়া, দুই পাশে বর বউ। ফুলের পর্দার কথা রিমু বলেছিল। রিমুর তো আল্লাহ কম না। বিভানের মা বিভানকে কয়েকবার ডেকেছিল যখন দেখলো তার ছেলে সত্যি সত্যি তার সাথে আর দেখাই করছে না। কিন্তু বিভানের সাজে রিয়ান প্রতিবার ভয় কেঁপে কেঁপে উঠছে, বারবার জাবিরের হাত ধরছে। অদ্রি নিচে গিয়ে দেখে রিমু ও ইভান রিয়ানদের কাছে যাচ্ছে। অদ্রি তৎক্ষণাৎ ওদের ডাক দিয়ে বলে, ভাইয়া ও ভাবি, শিমুর রুমের বাহিরে সাইডে যে বড় ফুলদানি আছে সেখান থেকে রিংটনের শব্দ পেলাম। এই নিন ফোন। শিমু যে কোথায় গেল ফোনটা সেখানে রেখে। রিমু কিছুক্ষণ আগে শিমুকে কল করেছিল, তখন ফোন অন করা পেয়েছে কিন্তু কেউ তোলেনি। অদ্রি রিমুর হাতে ফোন দিয়ে চলে যায়। রিমুর মন তো আরো ঘাবড়ে গেছে। তখন রিমুর ফোনে মেসেজ আসে রুহুল আমিনের কাছ থেকে। কি বলেন? আমি তো ইতিমধ্যে বিয়ে করে ফেলছি। যাকে তুলে আনিয়েছি তার মুখ থেকে আমার উকিল নিজে গিয়ে সব নাম ঠিকানা নিয়েছে, তারপর তার থেকে সাইন নিচ্ছি। এখন আমার কাছে আসলে আমিও সাইন করব। উকিল বলল মেয়ে নাকি নাম ঠিকানা বলতে চায়নি। আমার লোকেরা জোর ড্র করে বলিয়েছে। তারপর ইনস্ট্যান্ট কাগজ রেডি করে এখন আমার লোক গেছে সাইন করাতে। তারপরে আমিও করব। রিমু এবার ঘামতে থাকে। এদিকে কাজী বসে আছে বরকনের সামনে। রিমুকে ঘামতে দেখে অদ্রি কাছে এসে ব্যতিব্যস্ত হয়ে বলে, কি হয়েছে ভাবি? খারাপ লাগছে? ইভান ভাইয়া, আপনি একটু জলদি করে শরবতের ব্যবস্থা করুন তো। মনে হয় প্রেশার ফল করছে। ইভান আশেপাশে কোনো স্টাফ না দেখে জলদি করে নিজেই যায়। অদ্রি এবার বিভানের বোন ও বোনজামাইকে ডেকে বলে, আপু একটু ভাবিকে বাতাস করেন প্লিজ। আর জিজু একটু এসি অফ করে ফ্যানগুলো ছাড়তে বলেন গিয়ে। আশেপাশে কোনো স্টাফ তো নেই, আমাকে বিভানের কাছে যেতেই হবে, না হলে তো বুঝতেই পারছেন। বিভানের বোন ও দুলাভাই অদ্রির বলার পর ব্যস্ত হয়ে পড়ে। এরপর অদ্রি কাজীর সামনে গিয়ে দ্রুত আস্তে আস্তে বড় কোণের নাম ঠিকানা বলতে বলে। ইভানের বোন ও বোন জামাই সব মিটমাট করে বিয়ে পড়ানোর ওখানে গিয়ে দেখে ছেলের কবুল বলার পালা শেষে এখন কাজী মেয়েকে কবুল বলতে বলছে। নিহা একটু সময় নিচ্ছে। ইভানা অদ্রির মুখের দিকে তাকিয়ে আছে বিধায় অদ্রিকে এখন স্যাড স্যাড ভাইব দিতে হচ্ছে সবার উদ্দেশ্যে। মলিন চোখে তাকানো লাগছে। মুখে নিকাব দেওয়াতে মুখ তো দেখা যাচ্ছে না, কিন্তু চোখে বারবার টিস্যু দিয়ে পরিষ্কার করছে। অদ্রি এখন নিজের উপরই বিরক্ত, কেন গ্লিসারিন দিল না। গ্লিসারিন দিলে এতক্ষণে চোখ টকটকে লাল হয়ে যেত, আর চোখের পানির তো কথাই নাই। অদ্রি কোনোভাবেই চায় না কেউ তার ভাবলেশীনতাকে সন্দেহ করুক। অদ্রি খেয়াল করে তার ভাসুর ননাসের ও ননাস জামাইয়ের দৃষ্টি তার দিকে। অদ্রি চোখের ভিতর ইচ্ছে করে টিস্যু কোনা করে আড়ালে ঢোকায়, যার ফলে চোখ লাল হতে শুরু করে আর পানি পড়তে শুরু করে। নেহা কবুল বলার পর অদ্রি ইচ্ছে করে সেখান থেকে দৌড়ে চলে যায়। যাওয়ার আগে রিহাকে চিপ মোটি দিয়ে যায়। অদ্রিকে চলে যেতে দেখে বিভানের বোনেরা অদ্রির পেছনে যেতে নিলে রিহা জাবিরকে ইশারাতে জাবিরকে বলে যেন রিয়ানকে পাঠায়। রিয়ান তখন খুশিতে উৎফুল্ল প্রায়। চেহারা বাধা থাকাতে কেউ দেখতে পারছে না। আচমকা জাবিরের চিপ মোটিতে রিয়ান বাস্তবে ফিরে, তারপর জাবিরের ইশারা দেখে সেইরার আগে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। উফ, এখন একটু শান্তি লাগতেছে। কখন থেকে চোখ শুধু শুধু মুছছিলাম, এখন চোখ জ্বালা করছে। রিয়ান দরজা টোকা দেয়। অদ্রি কিছু না বলে দরজা খুলে। রিয়ান অদ্রির সামনে বসে বলে, দোস্ত, আমাকে কি সত্যি আজ এখান থেকে চলে যেতে হবে? না মানে, আমার বাসর। অদ্রি বাঁকা চোখে তাকায়। রিয়ান তা দেখে মেকি হেসে বলে, হে হে, না মানে আজ বিয়ে হলো তো বাসরটা হলে ভালো হতো না? কত ইম্পর্ট্যান্ট একটা দিন বল। অদ্রি এবার বসা থেকে উঠে রিয়ানের কান টেনে ধরে বলে, এতক্ষণ তো ভয় শেষ হচ্ছিলি, এখন বীরপুরুষ হয় কিভাবে? তোর ধারণা আছে একটু পর কি হতে চলেছে? তোকে এর আগেই বিমান বেশে এখান থেকে বিদায় নিতে হবে। কয়েক মিনিটের মধ্যেই নিউজ ব্লাস্ট হতে চলেছে। হেডলাইন:
23 বছর বয়সী সুন্দরী শিমুর জন্য শত ছেলে পাক কল, সেখানে শিমু স্বেচ্ছায় বিয়ে করলো 50 বিপত্নিক মিস্টার রুহুল আমিনকে। রিয়ান হুট করে হাসতে হাসতে বসে ফ্লোরে বসে পড়ে। অদ্রি বোকার মতো তাকিয়ে আছে। অদ্রি রিয়ানের পিঠে একটা ঘুষি মেরে বলে, তুই কি কোনো সময় আমার কথা সিরিয়াসলি নিবি না? আমার সিরিয়াস কথার মাঝে তোকে কেন হাসতে হবে? রিয়ান হাসতে হাসতে বলে, তোর হেডলাইনটা একটু চেঞ্জ করলে জোশ হবে দোস্ত। এরকম ভাবে নিজের থেকে দ্বিগুণ বয়সী বিপত্নিক পুরুষকে স্বেচ্ছায় বিয়ে করলো 23 বছরের যুবতী শিমু। এটা জোশ। তবে ওদের বয়সের গ্যাপ হয়তো 20 বছর, তাই না? অদ্রি জবাব না দিয়ে রুহুল আমিনকে মেসেজ করে। কিছুক্ষণ পর রুহুল আমিন রেজিস্ট্রি পেপার ও সেই দিনের ক্যাফেতে সাইন করা এগ্রিমেন্ট পেপারের ছবি অদ্রিকে দেয়। অদ্রি রিয়ানকে জলদি করে কালো লং কোট ও কালো টুপি দেয় পরে নিতে। সিঁড়ির কাছাকাছি এসে অদ্রি ও রিয়ান অপেক্ষা করছে রিমুর রিয়াকশনের। রিমু মনমরা হয়ে চিন্তিত হয়ে বসে আছে। এবারও পারল না তার বোনকে বিভানের বউ বানাতে। আর অদ্রিও কিভাবে যেন তাদের বাধা ফাঁদ থেকে বেরিয়ে গেল। কিন্তু এখন সবচেয়ে চিন্তার বিষয় শিমু কই। শিমু হুট করে কই গায়েব হয়ে গেল। রিমু চিন্তিত হয়ে বসে আছে, তখন রিমুর ছেলে এসে বলে, আম্মু নতুন আন্টি নাকি খারাপ লাগছে, একটা রুম ঠিক করে দেও। রিমু ছেলেকে ধমকে বলে, তোর চাচিকে বল তার সতীনের সেবা করতে, আমাকে বলবি না। ইভান রিমুর কথা শুনে বিরক্ত হয়ে বলে, রিমু এবার তো থামো, মেয়েটাকে আর কত কষ্ট দিবে? এমনিতে তার কেমন লাগছে তা ভাবতেও পারছি না, আর তুমি এসব নিয়ে বসে আছো। আমার মনে হয় কি যেন তোমাকেও সেম পরিস্থিতির শিকার করিয়ে বুঝিয়ে দিতে কেমন লাগে। রিমু দাঁত কটমট করতে করতে বলে, আমার কি কোনো খুঁতো আছে? তোমার সাহস হয় কিভাবে এসব বলার? ইভান রিমুর ব্যবহারে এবার হতাশ। যেমন ভাবে তোমার সাহস হয়। ইভান তার ছেলে রিহাবকে নিয়ে সেখান থেকে চলে যায়। রিমু বিড়বিড় করে বলে, যত সব আদিক্ষেতা, ভাইয়ের বউয়ের জন্য দরদ উতলে উতলে পড়ছে। রিমুর বিড়বিড় করার সময় রিমুর হোয়াটসঅ্যাপের মেসেজ টোন বেজে ওঠে। রিমু মেসেজ ওপেন করে দেখে দুইটা পেপারের ছবি। ছবিটা জুম করে দেখে রেজিস্ট্রি পেপার। রিমু ভাবে, এই রুহুল বেটা বিয়ে করছে ভালো কথা, আমাকে ছবি পাঠানোর কি দরকার? অদিকে তো করতে পারেনি আর। তাও কৌতূহলবশত কোণের নাম পড়ে রিমু বিস্ময়ে স্তব্ধ হয়ে গেছে। রুহুল আমিনের সাথে শিমুর বিয়ে হয়েছে। সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। রিমু আবারও কাগজটা পড়ে। দ্বিতীয় কাগজটা পড়ে। দ্বিতীয় কাগজটাতে মূল শর্ত হলো, আমি গুলশান নিবাসী মৃত মোহাম্মদ আমির আমিন ও রাশেদা পারভিনের জ্যৈষ্ঠ পুত্র মোহাম্মদ রুহুল আমিন আমার সকল বিষয়ে সম্মতিতে জনাব মোহাম্মদ নিয়াজ পাটওয়ারি ও মিসেস রানী আক্তারের দুই কন্যা রিমু আক্তার ও শিমু আক্তার নিয়োজিত থাকবে। তথাপি মিসেস রিমু আক্তার মিস্টার ইভান আহমেদের স্ত্রী ও আমার বড় শ্যালিকা। রিমু নিষ্পলক ভাবে চেয়ে আছে মোবাইলের স্ক্রিনে। এতটা হতভম্ব ও বোকা সে কখনো হয়নি। জাবির ও রিহা স্টেজে নিহার কাছে বসে আছে। নিহা রিহাকে বলে, রিহা আপু, মনে হচ্ছে রিমু ভাবি ঝড় টকা খেয়েছে। রিহাও সেই দিকে অবলোকন করে বলে, তাই তো মনে হচ্ছে। নিহা বলে, এবার তাহলে কেউ গিয়ে তার স্তব্ধতা ভঙ্গ করিয়ে বাস্তবে ফেরাও। একটু ধামাকা হোক। আমার জামাইটা এই সুযোগে বাহিরে বের হয়ে যাক। উফ বাবা, এতক্ষণে টেনশনে ভয়েছিলাম। রিহা নিহার হাতে চাটা মেরে দুজনেই হেসে ওঠে। রিহা জাবিরকে পাঠায় রিমুকে ডাক দিতে। জাবির রিমুর থেকে এক হাত দূরে দাঁড়িয়ে রিমুকে উদ্দেশ্য করে বলে, ভাবি, অদ্রিত এখানে নেই। যদি আপনি একটু বলে দিতেন নিহাকে কোন রুমে নিয়ে যাব। ধ্যান ভাঙে রিমুর। জাবিরের কথা তোয়াক্কা না করে চিৎকার করে ওঠে, না। জাবির থতমত খেয়ে দূরে চলে যায়। আশেপাশে সবাই রিমুর দিকে তাকিয়ে আছে। রিমু আবারও চিৎকার করে ওঠে, এটা কিছুতেই সম্ভব না। আমি বিশ্বাস করি না। আমার বোন। ইভান রেহাবকে নিয়ে কিছুটা দূরে ইরা ও ইরার স্বামীর সাথে দাঁড়িয়েছিল। রিমুর চিৎকারে ওরা চারজন দৌড়ে রিমুর কাছে যায়। অদ্রি যখন দেখলো সবাই রিমুর দিকে ঘিরে ধরেছে, ঠিক তখনই রিয়ানকে ঠেলে সিঁড়ি দিয়ে নামিয়ে সেন্টার ত্যাগ করে।
তারপর রিসোর্টের গেট পর্যন্ত রিয়ানের মুখ ঢেকেই নিয়ে যায়। উবার ঠিক করা ছিল, সেটাতে রিয়ানকে বসিয়ে অদৃশ্য স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। রিমুর চিৎকারে ইভান গিয়ে রিমুর সামনে বসে হাত ধরে বলে, কি হয়েছে তোমার? হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করছো কেন? আর কাঁদছি বা কেন? রিমু জিদ করে নিজের ফোনটা আছাড় দেয়। ইভান হকচকিয়ে যায়। হঠাৎ করে এত রাগের কারণ বুঝতেই পারছে না। আশেপাশের মানুষজন দেখছে সবই। ইভান রিমুর হাতে চাপ দিয়ে আসতে কয় বলে, কি হচ্ছে রিমু? সবাই দেখছে সব। থামো এবার। সিন ক্রিয়েট করো না এখন। এমনিতে তুমি তোমার সীমা লঙ্ঘন করে ফেলেছ। রিমু এবার দ্বিগুণ জোরে চিৎকার করে বলে, আমার বোনের জীবনটা নষ্ট হয়ে গেল আর তুমি বলছো আমাকে থামতে? থামবো না আমি। ইভান আশেপাশে একবার তাকিয়ে রিমুর হুইল চেয়ারটা ঘুরিয়ে এক কোণাতে নিয়ে গিয়ে রিমুকে জিজ্ঞাসা করে, কি হয়েছে শান্ত হয়ে বলো। রিমু ফোঁসফোঁস করতে করতে শিমুর বিয়ের কথা বলার পর ইভান কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। অদ্রি দূর থেকে রিমুর হাহাকার দেখে ক্রূর হাসে। কিছুক্ষণ পরেই তো রিমুর সত্যি ফাঁস হবে। অদ্রি হুট করে ক্ষিপ্ত হয়ে হনহন করে নিজের রুমে চলে যায়। রুহুল আমিনের আসার অপেক্ষা মাত্র। আজকে রফাদফা হবে সবকিছুর। এতদিনের করা সব পাপের ঘোরা পূর্ণ হলো। তা প্রকাশ পাবার অপেক্ষা। রুহুল আমিনের কাছে যা যা বলেছে সব রেকর্ড করা। পুরোটা না বললেও যা যা বলেছে তাতে সবটা সামনে আসার জন্য যথেষ্ট। বিভান হয়তো সহ্য করতে পারবে না। আর বিভানের মা বোন ইভানও বোন জামায়ও না। রুহুল আমিন ফরমাল শুটে আর শিমু ব্রাইডাল সাজে বিধ্বস্ত অবস্থায় এলো। শিমু রিমুকে দেখা মাত্র গিয়ে জড়িয়ে ধরে কান্নাতে ভেঙে পড়ে। রিমুর বাবা মাও কান্না করছে। রুহুল আমিন বিরক্ত এদের অভিনয়। রুহুল আমিন তপ্ত নিঃশ্বাস ফেলে রূঢ় ভাবে বলে উঠে, এনাফ ইজ এনাফ। স্টপ ইউর মেলোড্রামা। এত কিছু করে আপনারা কান্না করেন কিভাবে? মানুষকে কান্না করাতে যখন দুইবার ভাবেন না তখন কি এটা ভাবেন না পাশা সবসময় এক পক্ষে থাকে না? রুহুল আমিনের সাথে আসা তার উকিল প্রশান্ত সিনহা রায় বলেন, পাশা খেলার জন্যই এত বড় বিধ্বংসী মহাভারতের যুদ্ধ হয়েছিল। কারণ পাশা তখন বেইমানি করেছিল। এতদিন আপনাদের পক্ষে সব ছিল কিন্তু এবার আনা। গান্ধার রাজ শকুনিও কিন্তু সবকিছুর নির্মম শাস্তি পেয়েছিল, আর পেয়েছিল তার 100 ভাগিনারা। মাত্র 3-4 জনের কর্মের কারণে পুরো বংশের বিনাশ হয়েছিল, কারণ প্রশ্ন তখন নারীর পদে। রিমু ও শিমু দুজনেই ভয় পেয়ে আছে। সবই জেনে গেছে। এটাই তাদের ভয়ের কারণ। রিমু তৎলানো স্বরে বলে, মানে কি এসবের? আমার বোনকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে এখন আমাদেরকে ড্রামাবাজ বলছেন। বলি লজ্জা হয় না আপনার? নিজের থেকে হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে। আপনি ভাবলেন কি করে এসব? আমি আমার বোনকে দিব না আপনার সাথে। এই রেজিস্ট্রির কোনো মূল্য নেই। ডিভোর্স আপিল করাবো আমি। রুহুল আমি উচ্চস্বরে হাসে। রিমু ভেবাচেকা খেয়ে যায় এতে। বাকিরা সবাই নির্বাক শ্রোতার মতো সব শুনছে ও দেখছে। রুহুল আমিন এবার বলে, অদ্রির সাথে শিমুর বয়সের ডিফারেন্স জানি কত? মাত্র 3 বছর, তাই তো? তো মিসেস রিমু, আপনি যদি আমাকে ইনফ্লুয়েন্স করতে পারেন অদ্রিকে বিয়ে করতে, তাহলে শিমুকে বিয়ে করতে দোষ কোথায়? যেখানে অদ্রির স্বামী আছে, সংসার আছে, এসব নিয়ে অদ্রি ওর স্বামীর সাথে খুশি, তাহলে আপনি আমায় একবারই কেন অদ্রিকে বিয়ে করে নিয়ে যেতে বললেন? কেনই বা বললেন অদ্রিকে আজকে কিডন্যাপ করিয়ে জোর করে বিয়ে করতে? যেখানে আপনার হয়তো খেয়ালও নেই অদ্রি ও বিভানের ডিভোর্স হয়নি, এমনকি এপ্লাইও করা হয়নি। সেদিন অদ্রির সাথে দেখা করতে এসেছিলাম আর আপনি আমার ভাবগতি দেখে বুঝে গেলেন আমি অদ্রিকে পছন্দ করি। কিন্তু কোন চোখে পছন্দ করি তা বুঝতে ভুল করে ফেলেছিলেন। আমার বয়স 50 হলো। অদ্রির সাথে বয়সের ডিফারেন্স 24 বছর। আমার বড় ছেলের বয়স 20 বছর। অদ্রিকে আমি স্নেহ করি। আমার ছেলেও অদ্রিকে আপু বলে আর অদ্রি কলিগের সূত্রে আমাকে ভাই ও আঙ্কেল মিলিয়ে বলে। ওর খারাপ সময়ে ওর পাশে থাকতে চেয়েছি মাত্র আমি। কিন্তু আপনি সেটাকে ভুল বুঝে আমার ফাঁদা জালে পা দিলেন। আমি জানতে পেরে গেছি আপনি অদ্রির ক্ষতি করার সব রকম চেষ্টা করে চলেছেন। না হলে আপনি সেদিন দৌড়ে হড়বড় করে আমার কাছে এসে বলতেন না আমি যেন অদ্রিকে নিয়ে যাই বিয়ে করে। আপনি ভাবলেন কি করে এসব? ভেবে যখন ফেলেছেন তাহলে আমি আপনাকে সুযোগ দিয়েছিলাম যাতে আপনি সবগুলো স্বীকার করেন।
আর স্বীকার আপনি করেছেন, যার বদৌলতে আজকের এই দিনটা হাজির হলো। আপনি কি অস্বীকার করতে পারবেন? আপনি আমাকে বলেননি অদ্রিকে বিয়ে করে নিতে। রিমু গলায় জোর এনে আমদা আমদা করে বলে, কি প্রমাণ আছে আপনার? মুখের ভাষাতে চিড়ে ভিজবে না। আপনি আগ্রহ দেখানোতেই আমি সাহায্যর হাত বাড়িয়েছিলাম, আর আপনি এসব করলেন। আমি তো ওর ভালোর জন্য, সুখের জন্য বলেছিলাম, তাও জোর দিয়ে না, আপনার উপর ছেড়ে দিয়েছিলাম। রুহুল আমিন জাবিরকে বলে প্রজেক্টরের ব্যবস্থা করতে। জাবির আগে থেকেই রেডি করে রেখেছিল। 5 মিনিটের মধ্যে মোবাইলে প্রজেক্টর কানেক্ট করে রিমুর সাথে হওয়া সব মেসেজিং দেখায়, যা স্ক্রিনশট নিয়ে রেখেছিল রুহুল আমিন। এরপর কল রেকর্ড ও সেদিনের ক্যাফেতে হওয়া রেকর্ড করা কথাগুলোও শোনায়। রিমু ও শিমুর চোখ মুখ রক্তশূন্য অবস্থা। সবাই অবাক হয়ে গেছে। রিমু যে অদ্রিকে ঘৃণা করে তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। অদ্রির মিসক্যারেজ হওয়াতে রিমু খুশি, এটাই যেন সবাইকে ভাষাহীন করে দিল। কিন্তু একটা মেয়ের মিসক্যারেজ হওয়াতে আরেকটা মেয়ে পরিবারের সদস্য হয়ে খুশি হতে পারে। শিমুকে যে রিমু এই বাড়ির বউ বানাতে চেয়েছে তা ইভান জানতো, কিন্তু সে বুঝতে পারেনি তার বউ মিসক্যারেজকে ফায়দা বানাতে পারে। রুহুল আমিন এবার একটা কথা বলে, যা শুনে ইভান নির্বাক হতভম্ব হয়ে রিমুর দিকে তাকায়। বাকিরাও কানাঘুষা শুরু করেছে। ইভানের মা ব্যালেন্স হারিয়ে ফেলতে নিয়েও চেয়ার ধরে সামনে নেয়। রুহুল আমিন বলেন, তো মিসেস শিমু ও রিমু যদি অদ্রির মিসক্যারেজের পেছনে সত্যি স্বীকার করেন, তাহলে আমি রেজিস্ট্রি ভাঙার ব্যাপারে ভেবে দেখব। রিমু ও শিমু দুজনের চোখ বড় বড় হয়ে গেছে। এই কথা তারা রুহুল আমিনকে বলেনি। তাহলে জানলো কিভাবে? রিমু ও শিমু দুজনে দুজনের দিকে তাকাচ্ছে আর অনবরত ঘামছে। কি হতে চলেছে তা তাদের ধারণারও বাহিরে। রুহুল আমিন এই দুই বোনের বাকহীন থমথমে ভীত মুখশ্রী দেখে আবারও বলেন, ভেবে নিন, এখানে উপস্থিত কয়েকজনে আপনাদের কীর্তিকলাপ সম্পর্কে সম্পূর্ণ অবগত। এখন যদি আপনারা আজকেই সবটা স্বীকার করেন, তো আমি এই মুহূর্তে রেজিস্ট্রি বানচাল করার জন্য ভাবব। সাথে কিন্তু উকিলকেও নিয়ে এসেছি। আর যদি স্বীকার করতে না চান, তবে আমার সাথে মিসেস শিমুকে সংসার করতে হবে। তখন যদি কোনো অঘটন ঘটে যায় তবে। কিন্তু হ্যাঁ, সব সত্য প্রমাণিত হবার পর আমি মিসেস শিমুকে ডিভোর্স দিয়ে দিব। এর মধ্যে যদি তার ও আমার মধ্যে কোনো রকম ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হয়ে যায়, পরে কেউ কি তাকে বিয়ে করবে? এমনকি আপনি তো শিমুকে বিভানের বউ কোনোদিন করতে পারবেন না। তখন কি হবে মিসেস শিমুর? কি মিসেস শিমু, বলেন, তখন কি হবে আপনার? আর এটা ভাবার ভুলও করবেন না যে আজকে কিছু স্বীকার করলেন না, কিন্তু আমার বাড়িতে গিয়ে আমাকে ইনটক্সিসাইড করে হত্যা করবেন। না না, আমি সব ব্যবস্থা করে নিয়েছি। আমার যদি কোনো অস্বাভাবিক মৃত্যু হয়, তবে তার দায়ভার মিসেস শিমুর উপর পড়বে। এটাও রেজিস্ট্রি পেপারের নিচে আরেকটা পেপারে লেখা আছে, যার ছবি আমি আপনাকে পাঠাইনি মিসেস রিমু। এবার ডিসিশন মিসেস শিমুর, কারণ তার লাইফ কিছুটা হলেও বাঁচার সম্ভাবনা আছে। শিমু মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কি সিদ্ধান্ত হবে তার? রিমু নিজের হাতে করা সংসার হারানোর ভয় পাচ্ছে। সবকিছু শিমুর ডিসিশনের উপর এখন। অদ্রি সিঁড়ি দিয়ে নেমে এসে রিমুর সামনে চেয়ার টেনে বসে। অদ্রির চোখে মুখে ফুটে উঠেছে ক্রোধতা। তাচ্ছিল্য ভাবে চেয়ে আছে রিমুর চোখের দিকে। শিমু নিষ্পলক ভাবে চেয়ে আছে রিমুর দিকে, আর রিমু করুণ চোখে। শিমু কিছুক্ষণ চুপ থাকে। রুহুল আমিন জানে শিমুকে আরেকটু ভয় দেখায় সে সব উগলে দিবে। রুহুল আমিন বলে, আমার সিফিলিস রোগ আছে। এখন যদি শিমু আঁতকে উঠে। লোকটা তাকে যেভাবে গা ন পয়েন্টে বিয়ে করেছে, সেভাবে যদি অন্য কিছু করে, তাহলে তো তার জীবনটা মৃত্যুর মুখে চলে যাবে। রিমু তাকে বারবার মানা করছে, তাও সে নিজের জীবন নষ্ট করতে পারবে না। রিমুর স্বামী তো রিমুকে খুব ভালোবাসে, আর ওদের সন্তানের জন্য হলেও মাফ করবে। এসব ভেবে ভেবে শিমু পাগল প্রায়। শিমু চুপ দেখে অদ্রি এবার ডেকোরেশনের লোককে বলে, বাসর ঘরটা সুন্দর করে গোলাপ দিয়ে সাজাবেন। এক সুন্দরী রমণীর ফুলসজ্জা বলে কথা। বিভ্রান্ত জার্মান চলে গেছে, তাই আজকে শিমু ও রুহুল আমিনের ফুলসজ্জা হবে। শিমু এবার প্রচন্ড ভয় পেয়ে হড়বড়িয়ে বলে,
না না, আমি কিছু করিনি। সব অপুর বুদ্ধি ছিল। আমি শুধু সাথে ছিলাম। বিভানকে আমার ভালো লাগে তাই আপুর কথায় আপুর সাথে ছিলাম। আমি নিজ হাতে কিচ্ছু করিনি, বিশ্বাস করেন। ইভান সাথে সাথে রিমুর দিকে চোখ বড় বড় তাকায়। সবাই রিমুর দিকে হতবাক হয়ে চেয়ে আছে। রিমু নিজের বোনের দিকে নিষ্পলক দৃষ্টিতে অবাক হয়ে চেয়ে আছে। রিমু এসব কার জন্য করলো? সে আজ এসব বলতে পারলো? শিমু সবটা স্বীকার করে মুখে হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে। আজ সবটা প্রকাশ পেয়ে গেল। ওদের ঘৃণিত কর্মকাণ্ড আজ জনসমক্ষে প্রকাশিত ও চরমভাবে ঘৃণিত। রীতিমতো সবাই ছি ছি শুরু করেছে। ইভেন নিজের হতবাক্তার রেশ কাটিয়ে সবার সামনে রিমুকে সজোরে দুই গালে দুইটা চর বসিয়ে দেয়। রিমুর দুই গালে 5 আঙুলের দাগ স্পষ্টতর। ইভানের মায়ের প্রেশার বেড়ে যাচ্ছে। সে রীতিমতো কাঁদছে। ইভানের বোন মাকে হাওয়া করছে আর ইভানের বোন জামাই মায়ের জন্য প্রেশারের ওষুধ এনে খাইয়ে দিয়েছে। অদ্রি একদম নিশ্চল ভঙ্গিমায় বসে আছে। তার কোনো হেলদোল নেই। ইভান এবার রিমুর দুই গাল এক হাত দিয়ে রূঢ় ভাবে চেপে ধরে বলে, তোকে এত মাথায় তো আমিই তুলেছি। আমি ভাবতেই পারিনি তুই এত ঘৃণ্যতর কাজ করতে পারিস। তোর শত ভুলগুলোকে শোধরাতে তোকে বুঝিয়েছি। তোর পাশে ছিলাম। তুই আমার পরিবারের এত বড় ক্ষতি করলি। কি দোষ করেছিল ওই সামনে বসা অদ্রি মেয়েটা? তোকে তো বড় বোনের মতোই দেখেছিল। তোর ছেলের জন্য তোর রাতে ঘুম হতো না বলে দিনে মেয়েটা তোর ছেলেকে ও ঘর সামনে নিজের পড়া পড়েছে। এত কিছুর প্রতিদান এইভাবে দিলি। আজ থেকে তুই আমার ত্রিসীমানাতে আসবি না। আমার সাথে তোর সম্পর্ক শেষ চিরতরে। তোকে আমি এই মুহূর্তে দা। অদ্রি এবার গম্ভীর ভাবে ইভানকে থামায়। থামেন ভাইয়া, এটা করবেন না। ভুলে যাবেন না আপনার এক ছেলে আছে। তাকে একটা ভাঙা সম্পর্কে স্বীকার করবেন না। আপনি আজ রাগ ও ঘৃণার বসে রিমু ভাবিকে তালাক দিলে আর কিন্তু তাকে বিয়ে করতে পারবেন না। যতক্ষণ না আপনি ও রিমু ভাবি অন্য কাউকে বিয়ে করবেন ও রিমু ভাবি তার থেকেও তালাক প্রাপ্ত হবে। রেহাবের দিকটা ভাববেন। অদ্রি সেখান থেকে উঠে চলে যায়। কাল ফ্লাইটে সেও দেশ ত্যাগ করে জার্মানিতে যাবে। সে যাবে এটা কেউ জানবে না। অদ্রি সেখান থেকে চলে যাবার পর ইভান তার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে বলে, দয়া করে যাবার সময় আপনাদের দুই মেয়েকে নিয়ে যাবেন। আপনার মেয়েকে ডিভোর্স দিলাম না ছেলের কথা চিন্তা করে, তবে তার সাথে সংসার করার রুচি আমার নেই। আমার 6 বছরের ছেলের চোখেও আপনি তার মায়ের প্রতি ঘৃণা দেখতে পাচ্ছেন নিশ্চয়। রেহাব তার চাচাতো ভাই বোনের জন্য কতটা কেঁদেছে তা আমি দেখেছি। 6 বছর হলেও আমার ছেলে তার চাচার মতো মেধা পেয়েছে বিধায় সে পরিস্থিতি বুঝতে পারে। নিয়ে যাবেন দয়া করে এদের। যদি আপনার মেয়ের ইচ্ছে হয় তবে সে এই বিবাহবন্ধন ছিন্ন করতে পারে। তখন আমি বাধা দিব না। রিমু হুইল চেয়ার থেকে বহু কষ্টে উঠে ফ্লোরে ছেঁচে ছেঁচে ইভানের পা ধরে। তার কাকুতি মিনতি করে বলে, এমনটা করো না আমার সাথে। আমার অন্যায় হয়ে গেছে। আমি বিবেকহীন হয়ে গেছিলাম। মাফ করে দেও দয়া করে। ইভান দূরে সরে গিয়ে রূঢ় ভাবে বলে, না, যে পাপ তুমি করেছো সেই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। পুলিশে দিলাম না কিন্তু আজীবন তুমি বিচ্ছেদ যন্ত্রণায় ভুগবে। আমাকে তুমি নিজের মতো অনেক চালিয়েছ। তোমার এই কর্মের জন্য আজ আমিও খানিকটা অপরাধী। তোমাকে সহ্য হচ্ছে না আমার। ঘৃণা হচ্ছে তোমাকে ও তোমার বোনকে। এই বলে ইভান ফ্লোরে থুতু ফেলে। রিমু স্তব্ধ হয়ে যায়। পাথরের মতো হয়ে বসে রয় সেখানে। ইভান রেহাবের দিকে তাকায়। রেহাব চোখ মুখ শক্ত করে তার মায়ের দিকে তাকিয়ে আছে। রেহাব দৌড়ে সেখান থেকে চলে যায়। ইভান বুঝে গেছে তার ছেলে কতটা কষ্ট পেয়েছে তার মায়ের কাজে। ইভান যায় না আর ছেলের কাছে। রেহাব যেদিন ইচ্ছে যখন ইচ্ছে তার মায়ের কাছে যাবে। রিমুর বাবাও দুই মেয়েকে কতগুলা চোখ মেরে চোখ মুছতে থাকে। রিমুর মা তার স্বামীকে ধরে টেনে এনেছে। সবাইকে এরা স্বামী বুঝিয়ে সুজিয়ে পাঠিয়ে দিয়েছে। অদ্রি সন্ধ্যার আগেই সবার অগোচরে বেরিয়ে পড়ে। রুহুল আমিন শিমুর মুখের উপর নকল রেজিস্ট্রি পেপার ছিঁড়ে চলে যায়। শিমু সবটাতে একদম বাকশূন্য ছিল। ইভান তার মা ছেলে নিহা বোন ও বোনজামাইকে নিয়ে বাড়ি ফিরে যায়। রাস্তায় ইভানের মা কান্না ও আফসোস করতে করতে সকালে বিভানের বলা কথাগুলো বলে।
বাড়ি ফিরে যখন দেখে বাড়ি তালা দেয়া, তখন ইভান দারোয়ানকে ডেকে জিজ্ঞাসা করে, অদ্রি আসেনি? রিসোর্টের দারোয়ান তো বলল অদ্রি বেরিয়ে গেছে। দারোয়ান অবাক হয়ে বলে, না তো স্যার, ছোট ম্যাডাম তো আহে নাই। ইভান এবার অদ্রির নাম্বারে কল করে, কিন্তু ফোন সুইচ অফ। নেহা তখন ইভানের সামনে গিয়ে বলে, ভাইয়া, আমার সাথে বিভান জিজুর বিয়ে হয়নি, সবটা একটা সাজানো ছিল। আমার সাথে রিয়ানের বিয়ে হয়েছে, আর বিভান জিজু তো সকালেই দেশ ছেড়ে চলে গেছে। কিন্তু অদ্রি আপু কোথায় গেছে তা আমরা জানি না। ইভানরা অবাক হলেও সেরা ছাপিয়ে এবার টেনশনে পড়ে যায়। ইভান অদ্রির বাবা মাকেও ফোন করে, কিন্তু অদ্রি সেখানেও নেই। রাত 8টার মতো বাজে, কোথাও নেই অদ্রি। এয়ারপোর্টেও খোঁজা হয়েছে, কোথাও নেই। মিসিং ডায়েরি করতে চাইলো, কিন্তু অদ্রি তো স্বেচ্ছায় হারিয়ে গেছে। অদ্রির মামা, খালা, চাচা, ফুফি সবার কাছে খবর নেওয়া হয়েছে, কোথাও যায়নি অদ্রি। বন্ধু বান্ধবরাও জানে না। ইভান বিভানের সাথেও কন্ট্যাক্ট করতে পারছে না। অদ্রি হাইওয়েতে ওই ব্রিজের সামনে দাঁড়িয়ে শোকোক্তি করে, এই শহরে আমার নিখোঁজ হওয়ার বিজ্ঞাপন ছেপে যাবে, তারপর নতুন সূর্য হয়ে আমি আবার উদিত হব আমার শূন্যতায়, যে পূর্ণতা তার আকাশে। সিলেট যাওয়ার বাসে উঠে পড়ে অদ্রি। কাল সকালে সিলেট থেকে ভেঙে ভেঙে জার্মানিতে যাবে সে। পরের দিন সকালে বিভান জার্মানিতে পৌঁছে অদ্রিকে কল করে, বন্ধ পায় নাম্বার। তারপর রিয়ানকে কল করে, জানতে পারে অদ্রিকে পাওয়া যাচ্ছে না। বিভান তার ভাইকে ফোন দেয়। ইভানের ফোন রেহাব বলে। বিভান বলে, ভাই, অদ্রির কোনো খোঁজ পেয়েছো? রেহাব নিজের কাকার কথা শুনে বলে, ছোট মাকে পাওয়া যায়নি চাচু, সরি, আমার আম্মুর জন্য এসব হলো। বিভান নরম স্বরে বলে, না বাবা, এতে তোমার মায়ের কি দোষ বলো? তোমার ছোট মা চলে আসবে দেখো। রেহাব গম্ভীর স্বরে বলে, তুমি তাহলে জানো না কিছুই? তোমাদের বেবিগুলো আমার আম্মু মেয়ে ফেলেছে। বিভান যেন ঝটকা খেল, তার হাত থেকে ফোনটা পড়ে গেল। চোখ ফেটে জল গড়াচ্ছে তার, বিশ্বাস হচ্ছে না কিছুই। স্তব্ধ হয়ে আছে সে। কিছুক্ষণ পর হাউমাউ করে কাঁদতে থাকে সে। বিভানের প্রফেসর মিস্টার রাসিফ আলী বিভানের চিৎকার শুনে গেস্ট রুমে আসে। বিভান তাকে ধরে কাঁদতে থাকে। উল্লেখ্য, রাসিফ আলী সবটা কিছুদিন আগে জানতে পেরেছিলেন। রাসিফ আলী বিভানের সান্ত্বনা দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে দেখো, ধৈর্য ধরো। পরের দিন অদ্রি জার্মানিতে পৌঁছায়। মিস্টার রাসিফ আলী বিভানকে অদ্রির আগমনের কথা জানায়নি। বিভান সারা রাত বিছানার হেডবোর্ডে পিঠ ঠেকিয়ে বসেছিল। তার সবকিছু শূন্য শূন্য লাগছে। তার শূন্যতা পূর্ণ করতে যে অদ্রিকে চাই। অদ্রি মিস্টার রাসিফ আলীর বাড়িতে আসলে তিনি তাকে বিভানের অবস্থার কথা জানায়। অদ্রি ব্যাগটা রেখে বিভানের রুমের দরজাতে কড়া নাড়ে। ভিতর থেকে বিভান কোনো সাড়া শব্দ দেয় না। আবারও কড়াঘাত করলে বিভান ভাঙা গলায় বলে, প্লিজ লিভ মি এলোন স্যার। অদ্রি একটা কাগজে কিছু লিখে তারপর আবারও কড়া নাড়ে। বিভান আবারও একই জবাব দেয়। অদ্রি কাগজটা দরজার নিচ দিয়ে ওপাশে পাঠিয়ে দিয়ে পরপর 3বার কড়া নাড়ে। বিভান এবার বিরক্ত হয়ে দরজার কাছে এসে বলে, স্যার, আই বেগ টু ইউ, প্লিজ লিভ মি এলোন। বিভান চলে যেতে নিলে অদ্রি অপর পাশ থেকে আবারও কড়া নাড়ে। বিভান পেছন ঘুরে দরজার দিকে তাকালে নিচে একটা কাগজ দেখতে পায়। ভ্রুকুচকে সেটা তুলে নেয়। সেখানে লেখা, নিখোঁজ বিজ্ঞাপন ছাপিয়ে তোমার শূন্য হৃদয় পূর্ণ করতে তোমার হৃদয়হরণীকে স্বাগতম করবে না। বিভান কিছুক্ষণ লেখাটা পড়ে থম মেরে থাকে। তারপর তৎক্ষণাৎ দরজা খুলে দেখে অদ্রি ও মিস্টার রাসিফ আলী হাসি মুখে দাঁড়িয়ে আছে। অদ্রিকে দেখে বিভান নিজেকে কন্ট্রোল করতে না পেরে জড়িয়ে ধরে। তার চোখের কোণ বেয়ে নোনাজলের ধারা বয়। দুজনের চোখে আজ নোনাজল। মূল্যবান কিছু হারানোর, নিজেদের আবারও পুনর্মিলনের। বিভান শোকোক্তি করে, আমার তোমাকে সব ক্ষেত্রে লাগবে। আমার হৃদয়ের শূন্যতায় তুমি আল্লাহ প্রদত্ত পূর্ণতা। পরিশিষ্ট। 5 বছর পর অদ্রি ও বিভান নিজেদের 3.5 বছরের মেয়েকে নিয়ে দেশে ফিরছে। রিমুকে আজ অদ্রি নিজে ফোন করে ওই বাড়িতে আসতে বলেছে। ইভান এখন অনেকটা বদলে গেছে। সে এখন শুধু নিজের বিজনেসের ও ছেলের দিকেই মনোযোগ দেয়। রিমুকে সে অনেকটাই ভালোবাসত।
তার জায়গায় কাউকে বসানোর ইচ্ছে হয়নি। শিমুকে কেউ বিয়ে করতে রাজি হয়নি। শিমু সবার তিরস্কার পেয়ে ও রিজেক্টেড হয়ে হয়ে আজ বদ্ধ পাগল। রিমু একবার স্ট্রোক করে বসেছে, এক পাশ তার প্যারালাইজ। নিজের ছেলে অদ্রিকে ও নাতনিকে দেখে বিভানের মা তিনজনকে জড়িয়ে কেঁদে ওঠে। বাকিরাও চোখ মুছছে। ইভান এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে। এত বছরেও ইভান নিজের ভাইয়ের সাথে মন খুলে কথা বলার সাহস পায়নি। ইভান মায়ের কান্না থামিয়ে ভাইকে জড়িয়ে ধরে। দুই ভাই দুজনকে ধরে নীরবে অশ্রু বহাতে থাকে। কিছুক্ষণ পর সদর দরজায় হুইল চেয়ারে রিমুকে ও রিমুর পেছনে রিমুর বাবা মাকে দেখে ইভান নিজের চোখ মুখ শক্ত করে ফেলে। ইভান চিৎকার করতে নিলে অদ্রি গিয়ে রিমুর হুইল চেয়ার সহ ভিতরে আনে। তারপর হাসিমাখা মুখে সকলের উদ্দেশ্যে বলে, মাফ করে দিন ভাবিকে। সে এবং শিমু তাদের পাপের শাস্তি পেয়েছে। আমিও বিভানও এখন ভালো আছি অনেক। রিহাব ও ইভান হায়ার শূন্যতা তো রিমু ভাবির জন্য। মাফ করে দিন তাকে। রিমু কাঁদতে থাকে। অদ্রির হাতে মাথা কাত করে কাঁদতে থাকে। অদ্রি রিহাবকে ইশারা করে তার মায়ের কাছে আসতে। রিহাব এখন 11 বছরের, পঞ্চম শ্রেণীতে পড়ে এখন। রিহাবে তার মায়ের পায়ের কাছে বসে মায়ের কোলে মাথা রাখে। রিমু নিজের এক হাত ছেলের মাথায় রাখে। ইভান বিভানকে জড়িয়ে কাঁদে। অদ্রির শাশুড়ি ও ননাস ওরাও চোখে জল মুছে। সব শূন্যতা পূর্ণ হয়ে আজ তারা সবাই খুশি। সমাপ্ত।